আসসালামু আলাইকুম সবাইকে। আম, আমার নাম তানভীর। আমার সাথে আছে জুবায়ের। আমাদের সমতা ফাউন্ডেশনের আরেকটা লাইভ বাংলাদেশি কুয়ার মেন্টরশিপ প্রজেক্টে এলজিবিটি কিউ প্লাস কুয়ার মানুষরা বাংলাদেশিদের কিভাবে কানাডায় অভিবাসন করবেন সেই উপায় নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি আপনাদের সাথে। আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য একটু দেরি হয়ে গেল, অ্যাপোলজি, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আই হোপ আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পান প্লিজ আমাদেরকে ফেসবুকে জানান, আমরা ওটাতে দেখব। এখন বাংলাদেশে রাত 9:15 মতো বাজার কথা বা 16। সো আমরা লাইভটা শুরু করতে যাচ্ছি। আমরা জাস্ট একটু চেক করে নিচ্ছি যে লাইভটা ব্রডকাস্ট হচ্ছে কিনা, দেন আমরা আমাদের কন্টেন্টে চলে যাব। ঠিক আছে? It's on. I already told you. ওকে, সো আমার মনে হচ্ছে লাইভটা অলরেডি দেখা যাচ্ছে। সো আমরা এখন আমাদের প্রেজেন্টেশন শুরু করে দিতে পারি। সো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো এলজিবিটি কিউআই প্লাস কুয়ার ইস্যু নিয়ে। কিভাবে বাংলাদেশি কুয়ার যারা আছেন, আমাদের মতো যারা আমরা একসময় বাংলাদেশে ছিলাম, এখন আমরা বাংলাদেশে নেই, তো কিভাবে বাংলাদেশ থেকে আপনারা কানাডা অভিবাসনের জন্য আসতে পারবেন, মেইন ওয়েগুলো কি, সেগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা। সো সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, আমি তানভীর। সো শুরু করতে যাচ্ছি আমরা। সো বেসিক্যালি আজকের আলোচসূচি বা এজেন্ডাতে আমরা কথা বলবো হলো আহ, যে ইন্ট্রোডাকশন নিয়ে, যে প্রথমে আমরা একটু বলবো যে সমতা ফাউন্ডেশন কি করছে আমরা, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি কাজ করতে চাচ্ছি। তারপরে আমরা কথা বলবো হাই স্কিল ইমিগ্রেশন, ক্যানাডাতে যদি হাই স্কিল ইমিগ্রেশন করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, কারণ এটা একটা ওয়ান অফ দ্য ওয়েজ। চারটা মেইন ওয়ে আছে, একটা হলো হাই স্কিল ইমিগ্রেশন, আরেকটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসা, আরেকটা হলো রেফিউজি ক্লেম করা, আরেকটা হলো আপনি যদি কোনো ক্যানাডিয়ানকে বিয়ে করতে চান সেভাবে করে। ঠিক আছে? অ্যান্ড দেন যেটা হলো যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার পর আমাদের একটা প্রশ্ন উত্তর সেশন থাকবে। প্রশ্ন উত্তর সেশনের সময় আমরা আপনাদেরকে তখন আমরা স্ট্রিম ইয়ার্ডের লিঙ্কটা দিব। আপনারা যদি অ্যানোনিমাসলি, মানে কারো কোনো চেহারা দেখাতে হবে না, শুধু ভয়েস শোনা যাবে এবং একটা ফেক নেম ইউজ করেও আসতে পারবেন। যদি আসতে চান সেটা করতে পারবেন। ঠিক আছে? সো আমাদের সাথে থাকুন। আমি শুরুতে একটু বলে নিতে চাই আপনাদেরকে যে আহ একটা জিনিস মনে রাখবেন যে আজকে আমরা অনেকগুলা ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দিব। সো এর পরে আমরা এই প্রত্যেকটা চারটা বিষয়, যে হাই স্কিল ইমিগ্রেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রেফিউজি ক্লেম এবং ম্যারিয়া কেনেডিয়ান, এই চারটা বিষয় আমরা আলাদা আলাদা করে সেশন করব। সো সেখানে আমরা আরো ইনডেপথ বোঝাতে পারবো। তো আজকে যদি আপনি সবকিছু না বুঝতে পারেন, মন খারাপ করবেন না, বা ডোন্ট লুজ হোপ, যে আশা ছেড়ে দিয়ে না যে না আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ আসলে এই ব্যাপারগুলো তো আমরা যেহেতু নিজেরা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি, সো আমাদের মানে আসলে এটা অনেক আমাদের জন্য ইজি হয়ে গেছে। আপনি আস্তে আস্তে যখন এটা নিয়ে রিসার্চ শুরু করবেন, নিজে এটা নিয়ে পড়াশোনা শুরু করবেন, আপনার কাছেও হবে, কিন্তু একটু সময় দিতে হবে। সো প্লিজ বি কাইন্ড টু ইয়োরসেলফ। ঠিক আছে? সো নেক্সট আমাদের প্রথমে যে জিনিসটা আমি একটু বলে নিতে চাচ্ছি, আসলে আমরা বাংলাদেশে, আমি অনেক কুইয়ার মানুষদের সাথে কথা বলি। কুইয়ার মানে গে, লেসবিয়ান, ট্রান্স, ইন্টারসেক্স, এবং জেনারেলি জেন্ডার নন কনফর্মিং বা কুইয়ার মানুষ যারা আছেন বা বাইসেক্সুয়াল যারা আছেন, তাদের সাথে আমি কথা বলি বাংলাদেশে। এবং আই থিঙ্ক বাংলাদেশে আমরা একটা হীনমন্যতার মধ্যে ভুগি, বাংলাদেশে যারা আমরা কুইয়াররা থাকি। কারণ আসলে একটা মানে আমরা অনেক ছোটবেলা থেকে আমাদের নিজেদেরকে লুকিয়ে রাখতে হয়। তো সো আমার মনে হয় ওই হীনমন্যতা থেকে ওভারকাম করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে নিজের মাথার মধ্যেও, মানে আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা যত খারাপই হোক না, আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের প্রাইডটা ধরে রাখতে পারি যে না, আমরা আমরা ওয়ার্দি অফ লাভ, যে আমরা ভালোবাসার প্রাপ্য, যে আমরা ভালো, কেউ আমাদেরকে ভালোবাসবে বা আমরা ভালোবাসা পাবো, এটা যদি আমরা মনে রাখি আমরা সাহস পাবো। আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদিও নিজেদেরকে লুকিয়ে রাখতে হয় বাংলাদেশে, কিন্তু আমরা নিজেদের কাছেও আমি আপনাদেরকে দেখতে পাই, যে আমি আপনাদেরকে কুইয়ার হিসেবে দেখতে পাই, আপনাদের যে ইউনিকনেসটা সেটা আমি দেখতে পাই। তো সেটা আমাদের জানা উচিত। প্লাস আপনাদের সবাইকে আমি এটা বলতে চাই যে আপনারা পারফেক্ট অ্যাজ ইউ আর বর্ন। যে আপনারা যেভাবে আমরা জন্ম নিয়েছি, আমরা কুইয়ার মানুষরা, আমরা সেভাবেই পারফেক্ট, আমাদের কোনো চেঞ্জ করার দরকার নাই। আমাদেরকে এইভাবে আল্লাহ, এইভাবেই গড আমাদেরকে বানিয়েছেন, এবং আমরা এইভাবেই হলো পারফেক্ট। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কুইয়ার মানুষরা হলো ইউনিকর্ন। সো ইউনিকর্ন একটা ইমাজিনারি একটা একটা
একটা একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে আমরা আমাদের কুয়ার কমিউনিটিতে আমরা ইয়ে করে নিয়েছি, বিকজ আমরাও ওরকম একটা যে আমরা যত বাধা বিপত্তি সত্ত্বেও আমরা কিন্তু সার্ভাইভ করি, এবং আমরা একটু ডিফারেন্ট সবার থেকে, কারণ আমরা স্ট্রেটদের মতো না, কারণ আমরা কুয়ার, কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের যুদ্ধ চালিয়ে যাই, এবং আমরা অনেক বিউটিফুল আর্ট ক্রিয়েট করি, এবং আমরা অনেক অ্যামেজিং পিপল। তো আমি সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করতে চাই। সো প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই যে সমতা ফাউন্ডেশন কি। সমতা ফাউন্ডেশন একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন, যেটা আমি আর জুবায়ের স্টার্ট করেছি। এটা ডেডিকেটেড টু বাংলাদেশের কুয়ার মানুষদের এম্পাওয়ারমেন্টের জন্য, যে বাংলাদেশের কুয়ার মানুষদের আসলে এম্পাওয়ারমেন্ট দরকার, তাদের জানা দরকার যে তারা লাভড, তারা ভ্যালুয়েবল, তারা ভালো কাজ করতে পারেন, তারা অনেক কিছু করতে পারেন, যেটা আমরা ছোটবেলা থেকে হয়তো একটা ভয়ের কারণে, আমরা হীনমন্যতায় ভোগের কারণে আমরা ভাবি যে এটা আমরা করতে পারি না। সো এটা আমরা কুয়ার মানুষদের ক্ষমতায়নে নিবেদিত একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান। আমাদের এই বাংলাদেশি কুয়ার মেন্টরশিপ প্রজেক্টের তিনটা মানে সমতার ওভারঅল অনেকগুলো পারপাস আছে, সেটা তিনটা পারপাসের সাথে এই বাংলাদেশ কুয়ার মেন্টরশিপ প্রজেক্টটা যায়। তার মধ্যে একটা হলো হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, যে মানব উন্নয়ন ডেভেলপ করা, যে কিভাবে আমরা বাংলাদেশের কুয়ার নতুন লিডার ক্রিয়েট করব, এবং নতুন লিডার ক্রিয়েট করতে হলে তাদের নিজেদের ডেভেলপমেন্ট লাগবে, রাইট? যে তাদেরকে মেন্টর করা দরকার, তাদের জবের ক্ষেত্রে বা ইমিগ্রেশনের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক, যে তারা যদি ডেভেলপ হয় তাহলে হোপফুলি ফিউচারে আমরা আরো ভালো ভালো লিডার পাবো, যারা অন্যদেরকে এনকারেজ করতে পারবে, কারণ নিজেদের মাটিটা যদি শক্ত হয় অন্যদেরকে ডেফিনেটলি এনকারেজ করা যাবে। আরেকটা হলো কালচার এন্ড এডুকেশনটা, যে এমন এমন প্রজেক্ট সাপোর্ট করা যেটা কুয়ার, বাংলাদেশি কুয়ার যে কালচার আছে, রিসার্চ আছে, এবং আমাদের হায়ার এডুকেশন এই ব্যাপারগুলোকে সাপোর্ট করা, প্লাস অ্যাডভোকেসি এবং অ্যাওয়ারনেস রেজিং, যে আমাদের কুয়ার, ইন্টারসেক্স ইস্যু, ট্রান্স ইস্যু, এই ব্যাপারগুলা নিয়ে আমাদের আরো অ্যাডভোকেসি করা, জেনারেল মানুষের মধ্যে সচেতনতা ক্রিয়েট করা, কারণ আমরা যদি জেনারেল ইয়াং মানুষদের মধ্যে সচেতনতা না ক্রিয়েট করি তাহলে আমরা কিন্তু চেঞ্জ আনতে পারবো না। সো বেসিক্যালি আমি শুরুতে বলে নিচ্ছি, আমার নাম তানভীর রৌফ, আমি এই প্রজেক্টটা ম্যানেজ করছি সমতা ফাউন্ডেশনের আন্ডারে। আমি একজন কানাডিয়ান সিটিজেন এখন, এবং আমার কাজ হলো, আমি যেখান থেকে হলো কাজ করি সেটা হলো ফিনান্সিয়াল সার্ভিসেস আমি কাজ করি। আমি মাল্টিন্যাশনাল ব্যাংকে এবং বড় বড় পাবলিক অ্যাকাউন্টিং ফার্মে কাজ করছি। আমার আরেকটা লাইফও আছে অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট গে অ্যাক্টিভিস্ট বা এলজিবিটি কিউ বা কুয়ার অ্যাক্টিভিস্ট হিসেবে অনেকদিন ধরে বাংলাদেশে কাজ করে এসেছি। এখানে আসার আগে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হলো, আমি নেদারল্যান্ডে উট্রেক্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার আরেকটা মাস্টার্সও আছে সোসিওলজিতে, বাট এই মাস্টার্সটা একটু রেলেভেন্ট আমার ফিনান্সিয়াল সার্ভিস প্রফেশনাল হিসেবে। এবং আমি পৃথিবীতে 4টা দেশে থেকে এসেছি, এবং এই প্রেজেন্টেশনটা প্লাস এই প্রজেক্টটা আমি রান করছি, এবং আমার সাথে আছে। হ্যালো এভরিওয়ান, আমি জুবায়ের। এই প্রেজেন্টেশনে আমি হচ্ছে কারিগরি সহায়তা দিচ্ছি তানভীরকে। এই প্রেজেন্টেশনটা তানভীর আজকে করবে, এবং পরবর্তীতে আমরা অন্যান্য প্রেজেন্টেশন করব, যেমন সামনের সপ্তাহে আমরা হায়ার স্টাডি জন্য আমরা কিভাবে শুরু করব এবং ওটা নিয়ে আরো ডিটেইলসে কথা বলবো। আজকে প্রেজেন্টেশনে হালকা হয়তো কিছু আমরা টাচ করব, কিন্তু পরবর্তী প্রেজেন্টেশনে ওটা আমরা করব এবং সেখানে আমি প্রেজেন্ট করব। আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, আমি একজন অ্যানালিস্ট, এবং সেই সাথে আমি এডুকেশনাল প্রফেশনাল অ্যাজ ওয়েল। আমি বর্তমানে ভ্যানকুভার, কানাডাতে অবস্থান করছি। থ্যাংক ইউ জুবায়ের। সো প্রথমে আমরা একটা ল্যান্ড অ্যাকনলেজমেন্ট করতে চাই। আসলে কানাডাতে বা নর্থ আমেরিকাতে আমরা এই জিনিসটা করি, যে একটা ভূমি স্বীকৃতি দেওয়া, যে এই প্রেজেন্টেশনটা যদিও আমি করেছি, বাট বাংলাতে হেল্পগুলো জুবায়ের করেছে, যেমন এই সুন্দর করে ভূমি স্বীকৃতিটা লেখা। সো থ্যাংক ইউ জুবায়ের, আপনাকে হেল্পটা করার জন্য। জুবায়েরকে ছাড়া হতো না, সো অনেক থ্যাংকস জুবায়েরকে। সো প্রথমে আমি শুরু করতে চাই যে আমরা থাকি, খেলা করি এবং ভালোবাসি এই আনসিডেড এবং চুরি করা কোস্টালিশ মানুষের জমিতে। কোস্টালিশ মানুষের মধ্যে আছেন হলো স্কোয়ামিশ মানুষরা, স্লেভ বাতুত জাতির মানুষরা, মুস্কিয়াম মানুষরা এবং স্টোলো নেশনের মানুষরা।
সো এই কথাটা বলাটা খুব জরুরি এই জন্য, কারণ আমাদেরকে বুঝতে হবে যে নর্থ আমেরিকা যে জমির উপরে, মানে কানাডা, তারপরে আমেরিকা বা মেক্সিকো যে জমির উপরে, এবং সাউথ আমেরিকারও বেশি সব জমি আসলে যে জমির উপরে কলোনাইজাররা এসে দখল করে চুরি করে যে দেশে আমরা এখন থাকি, কানাডাতে থাকি, সে দেশটা আসলে একটি মানে ফার্স্ট নেশনস মানুষদের জমি, ইন্ডিজিনাস মানুষদের জমি, সেটা বলে আমাদের কথা শুরু করা উচিত। তো সেই ধন্যবাদটা আমি দেই আমাদের সেই ইন্ডিজিনাস এল্ডারদেরকে, যাদের জমির উপরে আমরা এখানে বাস করছি, সেটা বলাটা আসলে খুব জরুরি আমাদের জন্য। এবং আপনারা আরো বেশি ইনফরমেশন নেটিভ ল্যান্ডে পাবেন। সো প্রথমে বলি কেন কানাডা। সো কানাডা হলো পৃথিবীর সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট মাল্টিকালচারাল কান্ট্রিজ। কিছুদিন আগে একটা রিসার্চে দেখা গিয়েছিল যে টরন্টোতে বোধহয় 60%-এর বেশি মানুষই টরন্টোর বাইরে জন্ম, টরন্টোতে যারা থাকে, এবং অন্যান্য শহরগুলোরও সেম অবস্থা। এটা খুবই ক্লিন ফ্রেন্ডলি শহর আছে, ইউনিভার্সিটি গুলো টপ ইউনিভার্সিটির মধ্যে আছে, এবং অনেক জব অপরচুনিটি প্লাস বিজনেস। আর একটা বড় ব্যাপার যেটা কানাডার হলো, G7 কান্ট্রিগুলোর মধ্যে ইকোনমিক গ্রোথ খুব ভালো করেছে, এবং আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ ভেরি হাই কানাডার মধ্যে। কিন্তু কুইয়ার মানুষরা কেন কানাডা চুজ করবে অন্যান্য অনেক দেশ না চুজ করে? যেমন কানাডাতে হলো ফুল সেম সেক্স ম্যারেজ ইকুয়ালিটি আছে, যে আমি আর জুবায়ের আমরা যখন বিয়ে করেছিলাম, আমাদের বিয়ে ইজ জাস্ট ইকুয়াল টু স্ট্রেট কাপলের বিয়ের মতো, আমাদের সব ধরনের অধিকার আছে, কোনো মানে সেকেন্ড ক্লাস ম্যারেজ যেটাকে বলে সেটা নেই। তারপরে কুইয়ার অ্যাডপশন ইকুয়ালিটি আছে, যে যদি কুইয়ার মানুষ একা বা আমরা দুজনে যদি অ্যাডপ্ট করতে চাই একটা বাচ্চাকে, সেটাতে কোনো বাধা নেই এবং ফুল সাপোর্ট আমরা পাবো। এমপ্লয়ার ডিসক্রিমিনেশন এন্ড হেট স্পিচ ইলিগাল, যে যদি কোনো এমপ্লয়ার আমাদের এগেইনস্ট ডিসক্রিমিনেট করে বিকজ আমরা কুইয়ার সেটার জন্য, বা আমাদেরকে যদি হেট স্পিচ দেয় কেউ, সেটাও ইলিগাল কেন। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ট্রান্স পিপলরা তাদের নেম এবং জেন্ডার কানাডাতে ইজিলি চেঞ্জ করতে পারবে তাদের পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে। জুবাইর, আপনি কি বলতে চান অন্য কোনো রিজনে মানুষ কেন কানাডা চুজ করবে? আম, আরেকটা বিষয় হচ্ছে যে একটা দেশ থেকে যখন আরেকটা দেশে আপনি ইমিগ্রেট করেন, প্রথম দিকে আম, কথা হচ্ছে যে ওই দেশের সাথে মানিয়ে চলতে এবং সেই দেশে হচ্ছে সেটেল করাটা মানে সব দেশেই কষ্টকর। আমার অভিজ্ঞতায় বলে যে কানাডা ইজ ভেরি ওয়েলকামিং। প্রত্যেকটা দেশের সমস্যা আছে, কানাডারও সমস্যা আছে, কিন্তু যেটা কানাডা, তানভীর বললো যে কানাডা হচ্ছে ইকোনমিক দিক থেকে অনেক এগিয়ে এবং সেই সাথে ইমিগ্রেন্টদের জন্য অনেক ওয়েলকামিং। আর এটাও বলা হয়ে থাকে যে প্রতি 5 জনের একজন কেনেডিয়ান কানাডার বাইরে জন্মগ্রহণ করেছে। সো এটা একটা ইমিগ্রেন্টদের দেশ। এখানে সব ধরনের মানুষ, সব ধরনের কালচার, সব ধরনের ভাষা এখানে আপনি শুনতে পাবেন। সো আপনি আপনার জীবনটা যেভাবে কাটাতে চান, আপনি যদি একজন কুইয়ার হয়ে থাকেন, আপনি যদি একজন আহ ধর্ম ধর্ম পালন করতে চান, এবং আপনি যেভাবে আপনার জীবনটা পালন করতে চান আপনি সেটা করতে পারবেন, এবং কানাডা আপনাকে ওই সুযোগটা দিচ্ছে। সো এই জন্য আমার মনে হয় কানাডাকে প্রথম সারি একটা দেশ যেখানে আপনি হচ্ছে ইমিগ্রেট হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার লিস্টে একটা প্রথম দেশ থাকার কথা উচিত। থ্যাংক ইউ জুবাইর। সো এখন আমরা লেটস গো টু আমাদের পরের স্লাইডটাতে। সো এখানে আমরা যেটা করব, আমরা একটা কানাডার একটা ইন্ট্রোডাকশন একটা ভিডিও দেখবো, জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য, এন্ড দেন তারপরে আমরা আমাদের মেইন ডিসকাশনে ব্যাক করব।
I think ভিডিওটাতে হয়তো সাউন্ডের একটু সমস্যা হচ্ছিল। সো অ্যাপোলজিস ফর দ্যাট। ভিডিওটা বেসিক্যালি যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যে আম মানে কানাডার যে ডাইভার্সিটিটা ওই জিনিসগুলো আসলে ভিডিওটা একটু দেখাচ্ছে। এটা আপনারা ইউটিউবে যেয়ে দেখতে পারেন ডেফিনিটলি। সো আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে ব্যাক করি। সো ওকে। সো এখানে আমি শুরু করতে চাচ্ছিলাম যে আমাদের মাইগ্রেন্ট স্টোরিটা। তো এখানে আপনি একটা লেটার দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের যখন আমরা প্রথম মাইগ্রেট করার চেষ্টা করি কানাডাতে ফেডারেল স্কিলড ওয়ার্কার হিসেবে আমি যখন অ্যাপ্লাই করি, এটা হলো আমার রিজেকশন লেটার। আমি সেই লেটারটা আপনাদের সবার সাথে এই জন্য শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনাদেরকে বোঝানো যে সবসময় যে লাইফে একভাবে আপনি যেটা টার্গেট করবেন সেটাই যে সাথে সাথে পাবেন নট নেসেসারিলি। মাঝে মাঝে লাইফে আমাদেরকে অনেক মানে মানে প্রথমে ধাক্কা খেয়ে খেয়ে তারপরে আমরা সামনে লাইফে আমাদের ইয়েটা ইমপ্রুভ হয় বা সিচুয়েশনটা ইমপ্রুভ হয়। সো এখানে দেখছেন যে আপনি লেটারটার মধ্যে আমাকে দেখা হয়েছে যে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসেসমেন্ট এন্ড ইউ আর নট এলিজিবল ফর প্রসেসিং ইন দিস ক্যাটাগরি। মানে প্রথমবার আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার আসলে ইয়েটা হয়নি, আমার আসলে আমি মিট করতে পারিনি। সো আমার এই রিজেকশনটা এসেছিল। কিন্তু তখন যদি আমি হাল ছেড়ে দিতাম, হাল ছেড়ে দিয়ে যদি বলতাম যে আমি মানে আমি জীবনে হয়তো ক্যানাডা যেতে পারবো না, তাহলে হয়তো আমার আর কখনোই মানে ক্যানাডা এভাবে করে আসা হতো না। সো এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। সো কিন্তু তারপরে কিছুদিন আগে যখন আমি কানাডার সিটিজেনশিপটা পেলাম এবং কানাডার পাসপোর্টটা পেলাম, তখন এই যে যেই সিচুয়েশনটা বা এই আমার অবস্থাটা এটা কিন্তু হতো না যদি আমি প্রথমেই হাল ছেড়ে দিতাম। তো আমি এই স্টোরিটা থেকে সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা হাল ছাড়বেন না। ডেফিনেটলি যদি আপনাদের মনে হয় যে সামনে অবস্টেকল আসছে, অবস্টেকলটা ওভারকাম করার চেষ্টা করেন, কিন্তু ডেফিনেটলি হাল ছেড়ে দিবেন না। ঠিক আছে? সো প্রথমে আমরা একটু বলে নিই যে কানাডায় হাই স্কিল ইমিগ্রেশনে বা দক্ষ অভিবাসনে মেইন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরেকটা জিনিস একটু বলা দরকার, আমরা দুজনের একজনও হলো মানে ইয়ে না, মানে ইমিগ্রেশন কনসালটেন্ট না। আমরা এটা নিজে নিজে যেহেতু ইমিগ্রেট করেছি, মানে আমরা কোনো ইমিগ্রেশন কনসালটেন্টের হেল্প নেইনি, কারণ আমাদের তখন ওরকম টাকা পয়সা ছিল না, প্লাস আমরা নিজেরাও করতে চেয়েছিলাম। সো আমরা দুজনে নিজেরা পড়াশোনা করে করে এই ব্যাপারগুলো বুঝেছি। সো আমরা আমাদের এই নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ডেফিনেটলি ইমিগ্রেশন কনসালটেন্ট নাই, জিনিসটা আগে বলে নেওয়া দরকার। সো ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া আছে, যেটাতে হলো বেসিক্যালি দেখা হয় যে আপনার মানে আপনি কাজ শুরু করার আগে, মানে আপনি সব ডকুমেন্ট সবকিছু কালেক্ট করার আগে আপনার বেসিক্যালি অবস্থাটা কোথায়, এটা 100 পয়েন্টের মধ্যে দেখে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস কিরকম, মানে সেটা ইংলিশ বা ফ্রেঞ্চ বা দুটা হতে পারে, সেটাতে আপনি কত পয়েন্ট পাচ্ছেন। এডুকেশন কিরকম, মানে আপনার লেভেল অফ এডুকেশন কতটুকু, যে আপনার কি ব্যাচেলার্স আছে না মাস্টার্স আছে সেটা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু, যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিরকম ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। আপনার বয়স কত, আপনার বয়স যত কম হবে আপনি পয়েন্টস তত বেশি পাবেন। আপনার ক্যানাডাতে কোনো অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট আছে কিনা, যে আপনি ক্যানাডার মধ্যে কি কেউ আপনাকে অলরেডি কোনো চাকরি দেওয়ার সুযোগ আছে কিনা, এবং আপনার
অ্যাডাপ্টেবিলিটি কিরকম। অ্যাডাপ্টেবিলিটি দেখা হয় যে ধরেন আপনার যদি কানাডায় কোনো ভাই বোন থাকে বা আত্মীয় স্বজন থাকে, তাহলে বলা হয় যে আপনি কানাডায় অনেক ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন, কারণ আপনাকে মানুষজন হেল্প করতে পারবে, ঠিক আছে। সো এই পয়েন্টগুলো সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স আপনি দেখতে পাচ্ছেন যে ওরা ল্যাঙ্গুয়েজ স্কিলকে দিচ্ছে। ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইম্পর্টেন্স দেওয়ার কারণটা হলো এটা যে আপনার অন্য দেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেসেসারিলি বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে কানাডাতে টোটালি ট্রান্সফারেবল সেটাও না, কারণ এখানকার ওয়ার্ক কালচার ভেরি ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট। কিন্তু আপনার যদি ইংরেজি বলার অবস্থা থাকে, মানে ইংরেজি বলতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি কানাডাতে মানে এখানে এসে সার্ভাইভ করতে পারবেন বা এখানে এসে থ্রাইভ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। এবং ইংরেজিটা শেখাটা এই জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এডুকেশনে আপনি দেখছেন যে এডুকেশনে যদি আপনার পয়েন্টস বেশি থাকে তাহলে ডেফিনেটলি আপনি এখানে এসে থ্রাইভ করতে পারবেন। সো এই পেজটাতে আপনি আপনার এলিজিবিলিটি চেক করতে পারবেন। আমি একটু পরে সবগুলা পেজ আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এই পেজটাতে লিঙ্কগুলো সব আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে যে আপনি লিঙ্কগুলো দেখতে পারবেন। সো এই পেজটাতে যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ক্যানাডাতে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে চিন্তা করবেন সর্ট অফ যে মানে প্রথম ধাপে নিজে একটু জাস্ট দেখে নেওয়া যে আমি কোন অবস্থাতে আছি, আমি অ্যাপ্লাই করার আগে কোন অবস্থাতে আছি, আমার কোথায় কোথায় কাজটা একটু ইমপ্রুভ করতে হবে, মানে পয়েন্টটা ইমপ্রুভ করতে হবে যেন আমি সিলেক্টেড হই। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি এখানে একটা ক্যালকুলেটর আছে, ওখানে যে আপনি আপনার কারেন্ট অবস্থাটা একদম অনেস্টলি যদি দেন, তাহলে ওরা আপনাকে একটা নাম্বার দিয়ে বলবে যে তুমি এইটার জন্য এলিজিবল এবং তুমি সামনে কাজ আগাতে পারো। এবং কোনো সমস্যা নাই, আপনার যদি মনে হয় যে আমার তো পয়েন্ট নাই, আমি এখন যদি এটাতে অ্যাপ্লাই করি ওরা যদি জেনে যায় আমাকে পড়া দিবে, ওরকম কোনো ওটা মানে এটা কোথাও কোনো রেকর্ড রাখা হয় না, এটা জাস্ট আপনার একটা ইনফরমেশনের জন্য। তো আপনার মনে হয় আপনারা প্রথমে যারা কানাডাতে ইন্টারেস্টেড তারা এই লিঙ্কটা প্রেস করে, এবং আমরা পরে যখন আরেকটা সেশন করব 2 সপ্তাহ পরে হাই স্কিল ইমিগ্রেশনে, সেখানে আমি আপনাদেরকে যারা যারা সেশনতে আসবেন তাদেরকে আমি সময় দিয়ে দিয়ে ধরে ধরে আমি তাদেরকে দেখাবো কিভাবে এটা একটা একটা ধাপ করে যেতে হয়, ওখানে আরেকটু ডিটেলসে বলবো। আজকে খুব মানে বেসিক বলছি, সো ডেফিনেটলি ইটস ওকে যে সবকিছু যদি আপনি নাও বুঝতে পারেন। সো এলিজিবিলিটি চেক করে নেওয়ার পরে আপনাদেরকে বুঝতে হবে যে কানাডাতে মোস্টলি বিদেশিরা আমাদের মতো যারা আসে বিদেশ থেকে, বাংলাদেশ মানে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, অন্যান্য দেশ থেকে কানাডাতে আসেন, আমরা হলো এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়ে আসি। সো এক্সপ্রেস এন্ট্রি জিনিসটা কি? এক্সপ্রেস এন্ট্রি হলো একটা কানাডার হলো একটা মানে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের একটা প্রোগ্রাম, যেখানে ওরা হাই স্কিল ইমিগ্রেন্টদেরকে কানাডায় নিয়ে আসে। কারণ কানাডা একটা বিশাল বড় দেশ, পপুলেশন মাত্র 36 মিলিয়নের মতো। সো ডেফিনেটলি ওদের অনেক ম্যান পাওয়ার দরকার হয়, মানে মানুষ দরকার হয় ডেফিনেটলি ইকোনমিটাকে চালানোর জন্য। সো প্রথম স্টেপে আপনাকে 4টা স্টেপ, রাইট? আমি জিনিসগুলোকে খুব ইজি করে দেখানোর চেষ্টা করি সবসময়। কেন? কারণ মানুষকে আগেই আমাদের অনেক বাংলাদেশিদের একটা, যারা স্পেশালি বিদেশে থাকে তাদের একটা অ্যাটিটিউড থাকে যে মানে অন্য কেউ যেন বিদেশে না আসে। মানে কেউ, আপনি অনেকেই দেখবেন আপনি বাংলাদেশ থেকে কোনো বড় ভাই বিদেশে আপনি রিচ আউট করেছেন। যেমন আমি যখন কানাডায় ছিলাম, বাংলাদেশে ছিলাম, আমি যখন কানাডাতে কিছু মানুষদেরকে বলতাম যে হ্যাঁ আমি কানাডায় আসতে চাই বাংলাদেশি থেকে, তারা সবসময় আমাকে ভয় দেখাতো যে না পারবা না, অনেক কষ্ট, তোমার এটা নাই ওটা নাই, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু তারপরে যখন আমি কেনেডিয়ান বা বিদেশিদের সাথে, যখন আমেরিকানদের সাথে কথা বলতাম, ওনারা সবসময় আমাকে ইন্সপায়ার করতো, আমাকে মোটিভেট করতো যে হ্যাঁ পারবা, কোনো সমস্যা নাই, চেষ্টা করো, না পারলেও তো নতুন কিছু শিখতে পারবা। সো আপনারা সেভাবে চিন্তা করবেন, যে একবারে যদি চিন্তা করেন হ্যাঁ পারবো না, জীবনেও হবে না, তাহলে কিন্তু মানে লাইফে কোনো বড় কিছু আসলে পাওয়া পসিবল না। সো আমি আপনাদেরকে এটা মনে রাখতে চাই, এবং সেই জন্য আমি জিনিসগুলো খুব ইজি করে বলছি। সো প্রথম স্টেপটা হলো যে আপনাকে চেক করতে হবে যে আপনি কি এলিজিবল কিনা, ঠিক আছে? সো এটা আগের স্টেপে আমি দেখিয়েছি, ক্যালকুলেটরটা ইউজ করে আপনি দেখতে পারবেন যে আপনি এলিজিবল কিনা। আপনি যদি এলিজিবল হন, তারপরে আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আপনার ডকুমেন্ট গুলোকে আপনাকে রেডি করতে হবে। সেখানে অনেকগুলো ডকুমেন্ট রেডি করার ব্যাপার আছে, সেগুলো আমরা পরে যখন একটা প্রেজেন্টেশনে ডিটেইলসে আলোচনা করব তখন আমরা সেগুলো বলবো। তারপরে হলো আরেকটা স্টেপ হলো যে আপনার প্রোফাইলটা সাবমিট করা, মানে অনলাইনে সবকিছু হয়। সো আপনাকে অনলাইনে আপনি পুরো জিনিসটা করতে পারবেন। যেমন আমি যখন প্রথমবার রিজেক্ট হওয়ার পরে সেকেন্ড বার যখন অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আমার পুরো প্রসেসটা 6 মাসের মধ্যে হয়ে গিয়েছিল, ঠিক আছে? তারপরে হলো যে আপনি রিসিভ করবেন একটা ইনভিটেশন, এবং আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। সো তার আগে আমাদেরকে একটা জিনিসের ব্যাপারে জানতে হবে, সেটা হলো কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম। সো কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমটা হলো কি, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। যে বেসিক্যালি হলো কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম হলো একটা এমন একটা টুল, যে টুলের আন্ডারে আমরা দেখতে পাই যে বেসিক্যালি আপনার কত পয়েন্ট আছে ওভারঅল একটা মানে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য,
ঠিক আছে? সো কম্প্রিহেনসিভ টুলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হলো এই নাম্বারটার মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রত্যেক কয়েক মাসে ওরা, মানে আপনি তো অ্যাপ্লাই করে পুলের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু পুলের মধ্যে ঢুকে যাওয়া মানেই না যে আপনাকে ওরা হলো এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য মানে ওরা ইনভিটেশনটা পাঠাবে। ইনভিটেশনটা পাঠানোর আগে ওরা প্রত্যেক রাউন্ডে যেটা করে সেটা হলো ওরা একটা নাম্বার বলে যে এই রাউন্ডে আমরা যাদের নাম্বার ধরেন 462 উপরে যাদের নাম্বার আছে তারা হলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং তাদের যদি ডকুমেন্ট সব ঠিক থাকে তাহলে তাদেরকে পিআর দেওয়া হবে। তো সেই জন্য এই নাম্বারটা জানাটা ইম্পর্টেন্ট। আমি এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের সব ব্যাপারগুলোকে। এখানে দেখেন এটা একটা মানে লেটেস্ট রাউন্ডে, এটা সেপ্টেম্বর 16তে, মানে কিছুদিন আগেই হয়ে গেছে একটা রাউন্ড, 163 নাম্বার রাউন্ডে, এবং এই সব ইনফরমেশন কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল। কানাডা মেক্স শিওর যে সব ধরনের ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল, যেন আপনার কোনো ধরনের মানে এখানে কোনো কানাডা খুব ট্রান্সপারেন্ট অ্যাজ এ কান্ট্রি। সো বেসিক্যালি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল ইনভিটেশন ইস্যু করা হয়েছে যে হলো 4,200 মানুষকে ইনভিটেশন করা হয়েছে। র্যাঙ্ক আপনাকে এখানে বলছে যে সিআরএস স্কোর অফ লোয়েস্ট র্যাঙ্ক ক্যান্ডিডেট হলো 472, তার মানে 472 মিনিমাম আপনাকে মার্ক থাকতে হবে, মানে সিআরএস স্কোর থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। 472 নিচে যাদের স্কোর ছিল তারা অ্যাপ্লাই করতে পারেননি, এবং তারা হয়তো পিআরও পাননি। তো 472, কিন্তু এই যে নাম্বারটা 472টা এটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে সেম থাকে না। যেমন কিছু রাউন্ডে যেমন এমন যদি হয় যে হঠাৎ করে যদি হংকং এর অবস্থা খুব খারাপ হয় এবং হংকং এ চায়না অনেক মানে শুরু করে, অত্যাচার শুরু করে, তাহলে কিন্তু এই নাম্বারটা আরো বেড়ে যেতে পারে, কারণ অনেক হংকং এর মানুষরা তখন পুলের মধ্যে ঢুকে যেতে পারে যে তারা অ্যাপ্লাই করতে পারে, এবং তাদের ইউজুয়ালি স্কোর অনেক বেশি হয় কারণ তাদের লেভেল অফ এডুকেশন অনেক বেশি, অন্যান্য দিক থেকে তারা অনেক হাইলি স্কিল। তো তখন এই নাম্বারটা 472 থেকে আবার 500 হয়ে যেতে পারে, ইউনো। সো এটা ভালো ভ্যারি করে ফ্রম টাইম টু টাইম। সো বেসিক্যালি হাই স্কিল ইমিগ্রেশন নিয়ে আমরা আরেকটা সেশন করব, কিন্তু আপনাদেরকে আমি কয়েকটা জিনিস একটু বলে দিতে চাচ্ছি যে হাই স্কিল ইমিগ্রেশনের ব্যাপারে ইনফরমেশন কিন্তু অনলাইনে ভর্তি। তো আপনার যদি মনে হয় যে আপনি ইমিগ্রেশন বাংলাদেশে কোনো ইমিগ্রেশন কনসালটেন্টের কাছে যাবেন না, আপনি ডেফিনেটলি নিজে করতে পারেন। আর যদি আপনি জানো, আমি তারপরেও আপনাদেরকে রেকমেন্ড করবো যে নিজে ডেফিনেটলি একটু রিসার্চ করেন, কারণ নিজের লাইফের দায়িত্বটা অন্য কারো উপরে ছেড়ে দেওয়াটা আসলে ঠিক না। কারণ যারা বাংলাদেশে যারা কাজ করে ওই ইয়েতে কি বলে ওটাকে বেসিক্যালি ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মগুলোতে, তারা তো আপনাকে একটা নাম্বার হিসেবে চিন্তা করছে। তারা তো আপনি যেভাবে প্যাশনেট বাইরে আসার জন্য সেভাবে তো তারা ওভাবে কাজ নাও করতে পারে, আর তারা আপনাকে কি বললো ভুল ভাল আপনি তো বুঝতে পারবেন না নিজে যদি রিসার্চ না করেন। সো ডেফিনেটলি কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইটে সব ইনফরমেশন আছে, যে এটা হলো গভর্নমেন্টের ওয়েবসাইটের ইনফরমেশনটা। আরেকটা ভালো খুব সোর্স হলো কানাডা ভিসা ফোরাম নামে একটা ফোরাম আছে, সেই এই ফোরামটা থেকে আমরা অনেক হেল্প পেয়েছি। এই ফোরামটাতে আপনি অ্যানোনিমাসলি কোয়েশ্চেন পোস্ট করতে পারেন, যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে ধরেন আপনি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন যে হ্যাঁ আমার এই ডকুমেন্টটা নাই, আমি ডকুমেন্টটা ছাড়া কি অ্যাপ্লাই করতে পারবো। ওখানে অনেক ভলান্টিয়াররা, যেমন আমরাও মাঝে মাঝে ওখানে কাজ করি, আমরা ওখানে মানুষদের কোয়েশ্চেন থাকলে আমরা সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে দিই, যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছে তারা এই কাজটা করে। এবং ইউটিউবে তো ডেফিনেটলি অনেক ইনফরমেশন আছে, আপনারা ইউটিউবে থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো যে বেসিক্যালি লেট মি শো ইউ সামথিং। মানে এটা হলো কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে যে ফাইন্ড আউট ইফ ইউ এলিজিবল টু অ্যাপ্লাই, এখানে যে আপনি যদি চেক ইউর এলিজিবিলিটিতে প্রেস করেন, তখন ও যেটা করবে, ও আপনাকে একটা ক্যালকুলেটরে নিয়ে যাবে। ক্যালকুলেটরে নিয়ে যে ওরা আপনাকে এরকম কোয়েশ্চেন করবে যে ইফ ইউ ডোন্ট নো, আপনাকে বলে যে কোন প্রভিন্সে আপনি থাকতে চান, আপনি জানেন না, হয়তো আপনি চুজ করলেন অন্টারিও, কারণ অন্টারিওতে অনেক বড় প্রভিন্স, অন্টারিওতে আপনি থাকতে চান, ঠিক আছে। এইভাবে করে আপনি একটা একটা করে অ্যান্সার করবেন। এটা আমরা এই পুরো প্রসেসটা, এলিজিবিলিটি প্রসেসটা আমরা 2 সপ্তাহে যেই হাই স্কিল ইমিগ্রেশনের উপরে যে একটা সেশন করবো শুধু হাই স্কিল ইমিগ্রেশন, কারণ ওটাতে অনেক সময় যায়, ওই সেশনটাতে আমরা এটা পুরোটা ওয়াক ইন করে আপনাদেরকে দেখাবো। আর লিঙ্কগুলো সব আমাদের যে ডেসক্রিপশন আছে লাইভে, লিঙ্কগুলো সব ডেসক্রিপশনের মধ্যে আছে, আপনারা একটা একটা করে দেখতে পারবেন। এবং আমরা চেষ্টা করবো পিডিএফটা, আমাদের প্রেজেন্টেশনের পিডিএফটা আপলোড করে দিতে, যেন ওটা থেকে দেখে আপনারা কাজ আগাতে পারেন, ঠিক আছে। তারপরে এক্সপ্রেস এন্ট্রি কিভাবে কাজ করে, এই প্রসেসটা আমি এখান থেকে নিয়েছি ডেফিনেটলি। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখেন কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমের ব্যাপারে বলছে। এই যে দেখেন,
এখানে ইম্পর্টেন্ট যে কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম এখানে দেখাচ্ছে যে যদি আপনি একা আসেন, ধরেন আপনি উইদাউট আ স্পাউস একা একা আসতে চান, আপনার এজ 110, লেভেল অফ এডুকেশন 150, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 160, কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো 80। ঠিক আছে, মানে সিআরএস আর এলিজিবিলিটির মধ্যে একটু কনফিউশন হতে পারে, বাট আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এলিজিবিলিটি হলো একদম শুরুতে, মানে ধরেন জাস্ট একটু টেস্ট করে দেখা যে আমি শিওর না আমি এটাতে অ্যাপ্লাই করবো কিনা, আমি একটু জাস্ট অ্যাপ্রক্সিমেটলি দেখতে চাই যে আমি এলিজিবল কিনা। যখন আপনি দেখে নিচ্ছেন যে আপনি এলিজিবল এবং আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনি করবেন সিআরএস এর ক্যালকুলেটরটা ইউজ করা। সিআরএস এর ক্যালকুলেটরটা ইউজ করে আপনি ওই যে নাম্বারটা পাবেন, সো টোটাল যেটা হবে যে আপনার একটা মানে 1200-র মধ্যে একটা পয়েন্ট আপনি পান। সো ইউজুয়ালি 600 মেইন পয়েন্ট, আর তারপরে হলো আরো কিছু পয়েন্ট আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো, যে টোটাল ম্যাক্সিমাম পয়েন্ট হলো 1200 আপনি পেতে পারেন। কিন্তু ইউজুয়ালি মানে 600-র কাছাকাছি থাকলেই পিআর এর জন্য মানুষ সিলেক্টেড হয়ে যায়। আর এটা হলো কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমের যে টুলটা এক্সপ্রেস এন্ট্রি, সেই টুলটাও সেম ভাবে কাজ করে। যেমন টুলের পেজে আপনি যাবেন, যে আপনি কোয়েশ্চেন করবেন যে আপনি কি ম্যারিড নাকি নেভার ম্যারিড। ধরেন একটা মানুষ, ইয়াং মানুষ, নেভার ম্যারিড, হাউ ওল্ড আর ইউ, ধরেন সেই মানুষটার বয়স হলো, আমি ধরে নিলাম যে 30 বছর বয়স। তার লেভেল অফ এডুকেশন কি, তার লেভেল অফ এডুকেশন ধরেন সে হলো ব্যাচেলার্স করেছে, বা যে ধরেন একটা মাস্টার্স ডিগ্রি করেছে। তারপরে আপনি কি ক্যানাডিয়ান কোনো ডিগ্রি আর্ন করেছেন, ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, আপনার নো। সো আপনি কি ক্যানাডিয়ার কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছেন, আপনার ইয়েস। সো এইভাবে করে একটা একটা করে কোয়েশ্চেন করবেন, করার পরে আলটিমেটলি সবগুলো করার পর আপনি যখন এটাতে প্রেস করবেন, এখন করা যাচ্ছে না কারণ সবগুলো কোয়েশ্চেন আপনি অ্যান্সার করেননি, যখন ওটা প্রেস করবেন তখন আপনাকে ওরা বলবে যে ক্যালকুলেট দ্য স্কোর। ঠিক আছে, দেন আমরা চলে আসি আমাদের আর এটা হলো সেই আমাদের যে ফোরামটা, কানাডা ভিসা ফোরামটা, এটা ক্যানাডিয়ান একটা ল ফার্ম ক্যাম্বেল কোহেন এই ব্লগটা চালায়। কমপ্লিটলি অ্যানোনিমাস ভাবে আপনি অ্যাপ্লাই মানে আপনি কাজ করতে পারবেন। আপনাকে আপনার নিজের নামটা কিছু দিতে হবে না, একটা পার্টিকুলার ইমেল অ্যাড্রেস থেকে আপনি একটা ফেক নাম দিয়ে এখানে কথা বলতে পারবেন। কিন্তু মানুষজন খুবই হেল্পফুল এখানে। যেমন এটা হলো, আমি এক্সপ্রেস এন্ট্রি পেজটা নিয়ে কথা বলছি, কিন্তু আমি যদি মেইন পেজটাতে যাই, তাহলে আমি মেইন পেজটা থেকে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন প্রথমে এইখানে হলো এক্সপ্রেস এন্ট্রি নিয়ে সব ধরনের কোয়েশ্চেন বা আলোচনা হয় এখানে। তারপরে আরো আলোচনা হচ্ছে হলো প্রভিন্সিয়াল নমিনি নিয়ে। তারপরে আপনি যদি ফ্যামিলি ক্লাস, যদি আপনি স্পাউসের থ্রু দিয়ে আসতে চান, সেখানে আপনার কথাগুলো এখানে হচ্ছে। রেফিউজি এন্ড অ্যাসাইলামের কথাগুলো এখানে হচ্ছে। এখানে খুব ভালো সাপোর্ট পাওয়া যায়। সো আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে এটা নিয়ে এটা হেল্প করার। জুবাইর, আপনার কি কিছু বলার আছে এখানে? ডেফিনেটলি তানভীর। সো আপনি যেটা দেখাচ্ছিলেন যে আমারও একটা কোয়েশ্চেন ছিল যে সিআরএস র্যাঙ্কিং এবং সিস্টেমটার মধ্যে পার্থক্য কি, আপনি সুন্দরভাবে দেখিয়েছেন। এবং আপনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে মূল যে পয়েন্টটা সেটা 600-র মধ্যে। আসলে 600 হচ্ছে কোর পয়েন্ট, কিন্তু আপনি যখন মানে কানাডা ইমিগ্রেশনের জন্য যখন যারা ড্র করবে, পয়েন্টটা কিন্তু আরো কম হয়। সো আমি একটা সময় দেখলাম যে একটা সময় পয়েন্টটা ছিল 416, আর একটা সময় ছিল যে 512। সো পয়েন্টটা অনেক ফ্ল্যাকচুয়েট করে। সো ওটা নিয়ে কখনো চিন্তা করবেন না, মূল কাজটা হচ্ছে পুলে ঢোকা। সো আপনার যদি এখনো আইএলটিএস বা টোফেল দেন নাই, কিন্তু আপনার মনে হয় যে আপনি হয়তো বা 7 এর মতো পয়েন্ট পাবেন, সো আপনার একটা আনুমানিক একটা পয়েন্ট নিয়ে আপনি অলরেডি পুলে ঢুকে যেতে পারেন। আর আপনাকে চেষ্টা করতে হবে যে ওই ডকুমেন্ট গুলো রেডি করা যখন আপনি পুল থেকে হচ্ছে ডাক পাবেন। সো সেটা হচ্ছে একটা কাজ। থ্যাংক ইউ তানভীর। থ্যাঙ্কস জুবাইর এটা করার জন্য। সো এখন আমরা আমাদের প্রেজেন্টেশনে ব্যাক করি। সো আমরা হাই স্কিল ইমিগ্রেশন নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। এখন আমরা আমাদের পরের যে পার্টটা সেটাতে যাই, সেটা হলো কিভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা আন্তর্জাতিক শিক্ষার্থী হয়ে আসবে। সো আন্তর্জাতিক শিক্ষার্থী হয়ে আসার জন্য আপনাকে 4টা মেইন মানে স্টেপে আপনি যদি ভাগ করেন কাজগুলোকে, তাহলে খুব ভালো হয়। সেটা হলো যে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, নাম্বার 1, যে আপনাকে আপনার ইনস্টিটিউশন, আপনি কোন ইনস্টিটিউশনে, কোন ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। বা কোন লিস্টটা, যে আপনি যদি 5টাতে অ্যাপ্লাই করেন, একটাতে তো ইউজুয়ালি কেউ অ্যাপ্লাই করে না, করলে 5টা বা 6টাতে অ্যাপ্লাই করে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটি এবং কোন প্রোগ্রাম। তারপরে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রিপেয়ার করতে হবে সুন্দর করে। অ্যাপ্লিকেশন অনেকগুলো পার্ট আছে। থার্ড হলো আপনাকে নেটওয়ার্কিং করতে হবে এবং ফান্ডিং করতে হবে, মানে ফান্ডিং এর ব্যাপারে আলোচনা করতে হবে। সেটা হলো কি, সেটা হলো বেসিক্যালি যে আপনার
প্রফেসরদের সাথে আলোচনা করা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস সেন্টারের সাথে কথা বলা, প্লাস ফান্ডিং কোথা থেকে পাবেন, কারণ বাংলাদেশি আমাদের সবার পক্ষে এত টাকা দিয়ে কানাডায় পড়াশোনা করা পসিবল না। সো ডেফিনেটলি আমাদের ফান্ডিং লাগে, এবং তারপরে আপনার স্টাডি পারমিট এবং স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। জুবাইর, এখানে কি আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ তানভীর, আর আজকের এই প্রেজেন্টেশনে আমরা হচ্ছে ওভারঅল একটা পিকচার দিচ্ছি। সো এটা হচ্ছে খুবই একটা ক্রুড একটা প্রেজেন্টেশন। আমরা হয়তো পরবর্তীতে ডিটেলসে যাব, এবং এর সাথে আমাদের হচ্ছে সমতা মেন্টরশিপ যে প্রজেক্টটা আছে সেটা নিয়ে আমরা হয়তো ইন্ডিভিজুয়ালিও কাজ করব। আর এই ভিডিও লিঙ্কগুলো আমরা হচ্ছে ডেসক্রিপশনে তো শেয়ার করছি, সেই সাথে যখন এই স্লাইডটা আসছে আমি মূল পোস্টের কমেন্টও শেয়ার করছি। সো আপনি যদি মনে করেন যে ওই লিঙ্কগুলো প্রেজেন্টেশনের সাথে সাথে দেখবেন, তো সেখানে আপনি দেখবেন। আর কোনো প্রসেসই হচ্ছে সরল রেখা না। আমরা চেষ্টা করেছি যে মূল ভাগে ভাগ করার, কিন্তু এটা কখনো হচ্ছে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম না। আপনি যখন এই প্রসেস গুলো সম্পর্কে একটু ঘেঁটে দেখবেন, একটু রিসার্চ করবেন, তখন দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন দিক থেকে কাজ করতে পারেন। তো তানভীর যেটা অবশ্যই বললো যে ফার্স্ট যেটা মানে অনেকেই যেটা বলেন যে আমি কিভাবে শুরু করব, সো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সামনের সপ্তাহে হায়ার স্টাডি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ শুরু করতে পারি, সেটা আমরা কিভাবে ফার্স্ট স্টেপটা আমরা নেব, কিভাবে আমরা আমাদের পছন্দের ডেস্টিনেশন এবং প্রোগ্রামটা সিলেক্ট করব, এবং সেই সাথে আমরা আমাদের ক্রাইটেরিয়া গুলো দেখবো এবং কিভাবে ট্র্যাক করব। সো আমরা নেক্সট যে আমাদের প্রেজেন্টেশনটা আসছে, হোপফুলি আমরা 25শে সেপ্টেম্বর এই একই সময় দিতে পারবো। সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং আপনি আপনার কাজগুলো কিভাবে গুছিয়ে রাখবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ তানভীর। থ্যাংকস। সো বেসিক্যালি এই ইয়েটাতে এই ইনফরমেশন সেশনটা জুবাইর রান করবে স্টাডি ইন কানাডাতে, যেহেতু জুবাইর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছে কানাডাতে। সো সেটা নিয়ে আমরা সামনের 25 তারিখে আরো ডিটেলস আলোচনা করব। আজকে জাস্ট একটা ব্রিফ দিচ্ছি। তো আজকের প্রেজেন্টেশনটা আপনারা চিন্তা করবেন যে যারা কানাডার ব্যাপারে, মানে কানাডার এই চারটা ব্যাপারে কোনো আইডিয়া নাই, তারা যদি খুব ইজিলি এটার ব্যাপারে একটা একটা বেসিক আইডিয়া পেতে চান, তাহলে এই প্রেজেন্টেশনটা বা এই লাইভটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো বেসিক্যালি প্রথমে আপনাদেরকে শুরু করতে হবে যে প্রথম স্টেপটা আপনার ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বা প্রোগ্রাম কিভাবে চুজ করবেন। সো স্টাডি ইউনিভার্সিটি স্টাডি .ca নামে একটা খুব ভালো ওয়েবসাইট আছে, যেখানে আপনি আপনার ডিফারেন্ট ইউনিভার্সিটি গুলোকে কম্পেয়ার করতে পারবেন, আপনার ইউনিভার্সিটির ব্যাপারে অন্যান্য ইনফরমেশন পেতে পারবেন, প্রোগ্রামগুলোর ব্যাপারে জানতে পারবেন, তারপরে হলো স্কলারশিপের ব্যাপারে জানতে পারবেন। এই জিনিসগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন। সো এখানে আমি একটু জুবাইরকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে জুবাইর, আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করছিলেন কানাডায় আসার জন্য, তখন আপনি কি ইউজ করেছিলেন? আমি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিসোর্স, কিন্তু আমি আমার মনে নেই যে আমি এটি ব্যবহার করেছিলাম কিনা। আমার পদ্ধতিতে ছিল যে আমি গুগলে সার্চ দিয়েছিলাম যে কানাডায় কোন কোন ইউনিভার্সিটি গুলো রয়েছে। সো ইউনিভার্সিটি গুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের র্যাঙ্কিং রয়েছে। কিছু কিছু হাই র্যাঙ্কিং, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে হচ্ছে খুবই কম্পিটিটিভ হয়, এবং কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে মিডল র্যাঙ্কিং, যেখানে হয়তো বা ফান্ডের পরিমাণ বেশি থাকতে পারে কিন্তু কম্পারেটিভলি লেস কম্পিটিটিভ। আবার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হয়তো বা নট সো হাই র্যাঙ্কিং, কিন্তু যেখানে হচ্ছে বা ফান্ডিং পাওয়াটা একটু ততটা ইজি হবে না, ইউনিভার্সিটির ইন্টারনাল ফান্ডিং। সো ওইটার কথা চিন্তা করে বিবেচনা করে আপনার পূর্ববর্তী পড়াশোনা, সেখান থেকে আপনার অনেক কিছু নির্ভর করে। আমরা হয়তো পরবর্তী ডিটেলস এটা নিয়ে আলোচনা করব যে কোন কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা কোন প্রোগ্রামটা আপনি চুজ করবেন সেটা চিন্তা করেন। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশন। এবং আরেকটা জিনিস যেটা দেখেছি যে একবার যদি আপনি কানাডাতে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আসেন, আপনি পরবর্তীতে আপনার লাইফটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সো ওইটা একটা খুব বড় একটা জিনিস যে আমাদেরকে ফ্লেক্সিবল হইতে হবে। যে আমার যদি মনে হয় যে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বো, এটা ছাড়া আমার পড়া সম্ভব না, হয়তো বা এবছর সম্ভব না, কিন্তু আপনি যদি একবার কানাডাতে আসেন অন্য একটা ইনস্টিটিউটে, এবং সেইভাবে আপনি যদি দেখেন যে আপনি কিভাবে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, সো পরবর্তীতে আপনি আপনার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট আপনি চেঞ্জ করে আপনি আপনার পছন্দের ইনস্টিটিউটেও অ্যাপ্লাই করতে পারবেন। সো ওই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটি গুলো চুজ করবেন। বাট ডেফিনেটলি দিস ইজ এ ভেরি গুড রিসোর্স। সেই সাথে অন্যান্য গুগলের
রিসোর্স রয়েছে যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন কলেজ রয়েছে যেখানে আপনি আপনার পছন্দের প্রোগ্রামটি পাবেন। হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট একটা কথা জুবাইর বললো, কারণ আমার মাস্টার্স করা নেদারল্যান্ড থেকে, কিন্তু আমার মনে আছে নেদারল্যান্ডে আমি যখন পড়াশোনা করেছিলাম, পড়াশোনা শেষ করার পরে নেদারল্যান্ডে থেকে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। প্রথমে তো ভাষার একটা সমস্যা ছিল, কারণ আমি ডাচ বলতে পারতাম না। প্লাস মানে ওই যে স্টুডেন্ট ভিসা থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাতে কনভার্ট করাটা একটা বিশাল একটা কষ্টের ব্যাপার, যে খুবই ডিফিকাল্ট, যেটা কানাডাতে আপনি কোনো রকমে কানাডাতে যদি কোনোভাবে আসতে পারেন, সেটা কোনো স্টুডেন্ট ভিসাতে হোক বা যেভাবে হোক, কানাডায় থেকে যাওয়াটা রিলেটিভলি ইজি। কারণ কানাডার সরকার চায়ও যে মানুষরা এসে যদি একটি দেশে কন্ট্রিবিউট করে। আর ব্যাপারটা হলো যে কানাডাতে এমন না যে এটা হলো যে আপনি যেই একদম আপনার পছন্দের প্রোগ্রামটা না হলেই আপনি আসবেন, আপনি যদি অন্য কোনো প্রোগ্রামের সুযোগ পান সেটা থ্রু দিয়েও যদি আসেন, এসে আপনি পরের বছর ট্রান্সফার করতে পারেন বা একবার থেকে যাওয়ার পরে আবার অ্যাপ্লাই করতে পারেন। সো মেইন টার্গেট হলো কোনোভাবে আসা। অনেক কুইয়ার মানুষদের জন্য তো বাংলাদেশে আসলে আমাদের লাইফটা খুবই ডিফিকাল্ট। সো আমাদের তো দেশ ছাড়াটা আসলে মেইন টার্গেট। সো সেটা যেভাবেই আসা যায় পসিবল। কিন্তু আমি ডেফিনেটলি জানি যে ইউরোপে অনেকগুলো দেশেই মানে থেকে যাওয়াটা খুব ডিফিকাল্ট, মানে খুব কষ্ট হয়। কিন্তু এখানে জুবাইর একটু বলতে পারে যে ও কিভাবে ফেস করেছিল, যে ও যখন কানাডায় পড়াশোনা শেষ করে, ও তো স্টুডেন্ট ভিসাতে আসে, কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা, তাদেরকে কি ধরনের সাপোর্ট দেওয়া হয়, যেমন কোনো ট্রেনিং সেশন বা এরকম করা হয় কিনা, যে ভিসা মানে পিআর ভিসাতে অ্যাপ্লাই করা বা থেকে যাওয়ার ব্যাপারে। সো আমার মনে হয় ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আমাদের এই সেশনে আলোচনা করতে পারি, যেহেতু এই সেশনটা ইমিগ্রেশন বিষয়। সো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কানাডাতে আসার পরে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার পড়াশোনাটা শেষ হওয়ার পরে। আপনার যদি প্রোগ্রামটা 1 বছর বা তার চেয়ে কম হয়, আপনাকে 1 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে, এবং আপনার প্রোগ্রামটা যদি 1 বছরের বেশি হয় তাহলে আপনি 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন। সো এই সময় আপনি কাজ করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা গেইন করবেন, সেটা আপনার এক্সপ্রেসেন্টের ওই পয়েন্ট সিস্টেমটাতে আবার আপনি অ্যাপ্লাই করবেন। এবং ওই ক্ষেত্রে যদি আপনার প্রাথমিক পর্যায়ে আপনার যদি এখন বয়স কম হয়, আপনার যদি বাংলাদেশে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তো কানাডা আসার পরে সেই কাজটা নিয়ে আপনি এক্সপ্রেসেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন। আর কিছু কিছু প্রভিন্সে আপনার বিশেষ করে আমি বলতে পারি ব্রিটিশ কলম্বিয়াতে আপনার হচ্ছে স্টেম ফিল্ডে, সায়েন্স টেকনোলজি, মেডিসিন এইসব ফিল্ডের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এইসব ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রভিন্সিয়াল নমিনেশন দেওয়া হয়। সো আপনি যদি প্রভিন্সিয়াল নমিনেশনটা পান, তো সেক্ষেত্রে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনটা আরেকটু বেশি হয়। সো আমরা ওটা নিয়ে হয়তো আর পরে আলোচনা করবো যে পয়েন্ট সিস্টেমটা কিভাবে এবং প্রভিন্সিয়াল নমিনেশন গুলো কিভাবে পাওয়া যায়। সো হয়তো ওটা আমরা পরবর্তী প্রেজেন্টেশনের জন্য আমরা রাখতে পারি। থ্যাংক ইউ তানভীর। হ্যাঁ, থ্যাংক ইউ জুবাইর। আই থিঙ্ক ওগুলো নিয়ে জুবাইর আরো ডিটেইলসে কথা বলবে। কেউ একজন বোধহয় আমাদের লাইভে আসার চেষ্টা করছিলেন। লাইভে আসার এখন ব্যাপারটা হলো আমরা শেষ করার পর একবারে কোয়েশ্চেন আনসার করতে চাই, কিন্তু এখনো যদি কেউ জয়েন করতে চান ডেফিনেটলি জয়েন করতে পারেন, কিন্তু আপনাদেরকে প্রথমে মাইক এবং ক্যামেরা অ্যাক্সেসটা দিতে হবে। স্ট্রিম ইয়ার্ডকে অ্যাক্সেস দেওয়ার পরে ঢোকার ঠিক আগে আপনি ক্যামেরাটা বন্ধ করে দিতে পারবেন। সো আপনার অ্যানোনিমিটি আপনি মেইনটেইন করতে পারবেন, কিন্তু প্রথমে যদি অ্যাক্সেসটা না দেন তাহলে স্ট্রিম ইয়ার্ড আপনাকে ঢুকতে দিচ্ছে না। এখন যদি কেউ ঢুকতে চান, মানে স্টেজে আসতে চান, ডেফিনেটলি ইউর ওয়েলকাম। কিন্তু আমরা প্রেফার করবো যে প্রেজেন্টেশনটা আর বোধহয় 20-15 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো, তারপর আমরা ওপেন করে দিয়ে উই ক্যান টক। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি প্রশ্ন থাকে এবং প্রেজেন্টেশন চলাকালীন সময় আপনি আমাদের কমেন্টে প্রশ্নটা করতে পারেন বা প্রাইভেট চ্যাটেও করতে পারেন। সো আমরা চেষ্টা করব আমাদের এই সেশনের শেষে সেগুলো আনসার দেওয়ার। যারা নন কুয়ার মানুষ আছেন তারাও যেন হেল্প পান, আমরা এটাই চাই। ঠিক আছে? সো বেসিক্যালি এই স্টেপে আমি একটু বলতে চাচ্ছি যে আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রিপেয়ার করবেন। এই ছবিটা তোলা হলো, এই ছবিটা হলো জুবাইর যখন গ্রাজুয়েট করে, সেটা একটা আমাদের খুব খুশির একটা দিন, কারণ অনেক
কষ্টের পরে জুবাইর ফাইনালি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে গ্রাজুয়েট করে। তো ওই দিনের ছবিটা এখানে দেওয়া, যে আসলে কষ্টের পরে ওই সময়গুলোতে অনেক ভালো লাগে। কিন্তু শুরুটা যখন করেছিলাম তখন জুবাইর হয়তো মনে আছে যে অনেকগুলা অবস্টেকেল, একটার পরে একটা অবস্টেকেল, এবং এখানে জুবাইর একটু বলতে পারে যে জুবাইরের কোনো রিজেকশনের স্টোরি আছে কিনা মানুষকে সাহস দেওয়ার জন্য। হ্যাঁ, আমার রিজেকশনের স্টোরি আছে। আমরা মনে হয় আমরা পরবর্তীর জন্য সেটা তুলে রাখি, তানভীর। থ্যাংক ইউ। জুবাইরের নিজের প্রেজেন্টেশনের জন্য জুবাইরের এক্সাইটিং জুসি স্টোরিগুলো জুবাইর রেখে দিতে চাচ্ছে। নো ওয়ারিজ। সো যেটা হলো, আপনাকে প্রথমে ইংলিশ এক্সামটা দিতে হবে, আইএলটিএস বা টোফেল একটা কিছু দিতে হবে, কারণ আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। ইংরেজিটা শেখা খুবই জরুরি। যেভাবে ইংরেজি শেখা, কিন্তু এখন ইউটিউবে ইংরেজি শেখা যায় অনেক জায়গায়। সো ফ্রিতে ইংরেজি শেখার কোনো ব্যাপার না, ইংরেজি শিখুন, ইংরেজিটা শেখা তো দরকার। তারপরে আপনার একাডেমিক সিভিটা আপডেট করতে হবে, এবং একাডেমিক সিভির কাজটা আপনি যে কোনো সময়, মানে ক্লাস 10 থেকে আপনি শুরু করে দিতে পারেন, বা প্রথম ইউনিভার্সিটিতে ঢোকার সময় থেকে আপনি শুরু করে দিতে পারেন একাডেমিক সিভিটা কিভাবে আপডেট করবেন। তারপরে এলওআই হলো লেটার অফ ইন্টেন্ট, বা এসওপি হলো স্টেটমেন্ট অফ পারপাস। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা যদি একটা ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার চান্স পাওয়ার সুযোগ অনেক, মানে চান্সেস অনেক বেড়ে যাবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দর করে গুছাতে হবে। অন্যান্য টেস্ট কোর্স, যদি আপনি এমন কোনো ফিল্ডে অ্যাপ্লাই করেন যেখানে জিআরই বা জিম্যাট লাগে, সেটা টেস্ট কোর্স। কানাডাতে আমেরিকার মতো এত লাগে না সব জায়গায়, মানে কানাডাতে জিনিসটা ম্যান্ডেটরি না, আমেরিকাতে যেরকম ম্যান্ডেটরি। তো সেটাও একটা বড় বেনিফিট, কারণ অনেকেই আমরা এই টেস্টগুলো দিতে চাই না, এক্সট্রা খরচ প্লাস ঝামেলা, প্লাস আপনাকে একটা প্রুফ অফ ফান্ডস দেখাতে হবে। এখানে কি জুবাইর কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো ওখানে ওই বিষয়ে কিছু কথা আছে, তানভীর। সো ডেফিনেটলি যে পড়াশোনার বিষয়টা একটা বড় একটা খরচ। তানভীর এখানে একটা এস্টিমেট দিয়েছে যে প্রত্যেক বছরে আপনার এটা গ্রাজুয়েট টিউশন ফিস, আন্ডার গ্রাজুয়েট টিউশন ফিস এত বেশি হয়। প্রায় গ্রাজুয়েট টিউশন ফিস হইতে পারে যে 16 লাখ থেকে, সরি 16,000 থেকে 12 লাখ। সো এটা একটা বিশাল একটা টাকা। আম, এটা কিভাবে পাওয়া সম্ভব? সো অনেকগুলো বিষয় আছে, আপনি নিজে খরচটা চালিয়ে দিতে পারেন, আপনার এক্সটার্নাল বা ইন্টারনাল স্কলারশিপ যেগুলো আছে সেগুলো পেতে পারেন, আর এগুলো অনেক কম্পিটিটিভ। ডেফিনেটলি আপনাকে কম্পিটিশন করে সামনে এগিয়ে যেতে হবে। আর ওইখানে তানভীর যেটা বললো যে একটা এসওপি বা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন গুলো করা, এগুলো একটা খুব বড় একটা বিষয়। এখানে আপনার হয়তো বা আম, আম, আপনার স্কোর, আপনার সিজিপিএ, এগুলো একটা ম্যাটার করে। তার চেয়ে বড় বিষয় ম্যাটার করে যে আপনি কে, আপনি আপনার নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারছেন। সো এটা একটা বিষয়। আপনি যদি মনে করেন যে 4-4 সিজিপিএ, এরকম হয়তো বা 1,000 জন মানুষ অ্যাপ্লাই করবে, কিন্তু দেখা গেছে যে সব সময় আপনার এই স্কোর গুলো বা এই সিজিপিএ গুলো ডেফিনেটলি ম্যাটার করে, কিন্তু এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় না। সো আমরা অনেকেই পিছিয়ে যাই যখন আমরা মনে করি ও আমার তো সিজিপিএ সবার চেয়ে ভালো ছিল না। এখানে আমি একটা স্টোরি আমি সবাইকে বলি যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমার সিজিপিএ ছিল ক্লাসের মধ্যে সবার থেকে লাস্টে 3 নাম্বার। সো আমি থার্ড ছিলাম কিন্তু শেষের দিক থেকে। সেটা আমাকে অনেক সময় বাধা দিয়েছে। আহ, অনেকে হয়তো বা বলতে পারেন যে ও তোমার সিজিপিএ তো ভালো ছিল না, হয়তো বা তোমাকে এই সাবজেক্টে নেওয়া সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। আপনার কাজের মাধ্যমে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে, ইউ অ্যাজ এ পার্সন আপনি নিজেকে কিভাবে ডিসক্রাইব করছেন সেটা। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এখানে নেটওয়ার্কিং প্রফেসরদের সাথে, বিশেষ করে গ্রাজুয়েট স্টাডির জন্য, আপনি যদি, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব যেহেতু আজকে আমরা খুব বেশি আলোচনা করছি না। সো গ্রাজুয়েট স্টাডির জন্য আপনার প্রফেসর এবং ইউনিভার্সিটি অন্যান্য প্রফেশনালদের সাথে নেটওয়ার্ক গুলো মেনটেন করা খুবই জরুরি। তারা হয়তোবা আপনাকে স্কলারশিপ বা ফান্ডিং এর ইনফরমেশন দিতে পারেন, এবং অনেক সময় প্রফেসররা তাদের নিজেদের ফান্ড থেকে হচ্ছে আপনার পড়াশোনার ফান্ডিংটা দিতে পারেন। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা হয়তোবা আপনি আপনার ইউনিভার্সিটি শেষ করা বা আপনার ব্যাচেলর পড়াশোনা, অনেকে হয়তো বা ব্যাচেলর পড়ার জন্য বাইরে আসতে চান। সো আপনি যখন আপনার ইন্টারমিডিয়েট বা গ্রেড 12 শেষ করছেন, তখন থেকে এই নেটওয়ার্কিং গুলো শুরু করতে পারেন। সো ওটা একটা বিষয়, বড় একটা বিষয়। থ্যাংক ইউ, তানভীর।
হ্যাঁ, ডেফিনেটলি যে কথাগুলো বললো জুবাইর সেগুলোর সাথে সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের সাথে আপনি বেশিরভাগই আলোচনা করবেন সব বিষয়ে। সো মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখুন। যখন ইমেইল লিখবেন, কুইয়ার কমিউনিকেশন, এখানে আমরা আরেকটা কুইয়ার মেন্টরশিপের আরেকটা লাইভে আমরা কথা বলবো যে বাইরের মানুষদের সাথে যখন আমরা কথা বলবো অ্যাজ কুইয়ার মানুষ, আমরা বাংলাদেশিরা অনেক সময় আমাদের মানে আমরা কমিউনিকেশনে কিছু ব্যাপার করি যেটা অন্য মানুষের কাছে একটু অন্যরকম লাগতে পারে, অন্য দেশের কালচারের কাছে। তো সেই জিনিসগুলো মাথায় রাখা, যেন কোনো খুব খুশি না হওয়া বা ট্রান্সপারেন্ট থাকা, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই কুইয়ার কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট এই ইয়েটা। এবং জুবাইর যেটা বললো যে আসলে যে টপ স্টুডেন্ট হতে হবে তারাই যে আসতে পারে, নট নেসেসারি। কিন্তু আমি জানি, আমি যখন বাংলাদেশ থেকে যখন আমি বা জুবাইরও যখন বাংলাদেশ থেকে যখন আমরা ক্যানাডাতে অন্যান্য সিনিয়র ভাই বোনদের সাথে কথা বলতাম যে হ্যাঁ আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, কেউই আমাদেরকে মোটিভেট করেনি। কারণ ব্যাপারটা হয় কি, আসলে আমাদের দেশে এত বেশি মানুষ, মিলিয়নস অফ মানুষ, আমরা নিজে ভালো থাকলে আমরা কেউই চাই না অন্যরা এটা পাক। আমরা শুধু সবকিছু লুকিয়ে রাখতে চাই, কাউকে বলতে চাই না। সো এটা ডেফিনেটলি এটা একটা সমস্যা। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে যেতে হবে যেখানে পৃথিবীর ডিফারেন্ট দেশের মানুষরা আছে এবং ক্যানাডিয়ানরাও আছে যারা অনেক হেল্পফুল। সো সেই ক্যানাডা ভিসা ফোরামে আপনি যেতে পারেন, বা অন্যান্য যদি ফেসবুকে কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ থাকে সেগুলোতে যান। আপনি যে ভালো ইংরেজি বলতে পারেন না এটার ভয় পেন না, কারণ কেউ এক্সপেক্ট করে না যে আপনি একদম মানে বিদেশিদের মতো ইংরেজি বলবেন, কারণ ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এটা সবাই জানে, রাইট? এবং এটা কোনো ব্যাপার না। জুবাইর ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর আছে যাদের ইংরেজি একদমই ভালো না, কিন্তু তাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ এত ভালো বা ম্যাথ নলেজ এত ভালো যে এটা ম্যাটার করে না তাদের জন্য, যে তারা ভালো কাজ করতে পারে। ঠিক আছে? সো ডেফিনেটলি সেটা ট্রাই করেন। আর ফান্ডিংটা নিয়ে আগেই ভয় পাবেন না, কারণ আমরাও যদি ফান্ডিং নিয়ে ভয় পেতাম, জুবাইর বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়তে আসতে পারতো না, কারণ আমাদের সেই টাকা ছিল না পড়াশোনা করার মতো। আমার বাবা মা, যেহেতু আমি কুইয়ার বা আমি গে, এই জন্য আমার ক্লাস 8 থেকে আমার পড়াশোনার কোনো খরচ দেননি। প্লাস আমার যখন আমি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম তখন আমি অ্যাপ্লিকেশনের জন্য তাদের কাছে টাকা চেয়েছিলাম, তারা আমাকে সেই টাকাটা দেননি। কারণ তাদের যে ছোট ছেলে, যে আমার ছোট ভাইটা স্ট্রেট, ওর কাছ থেকে যেহেতু তারা একটা গ্র্যান্ডসান বা একটা পোতা ছেলে আশা করছে, তো সেই জন্য তারা হলো তার পিছনেই খরচ করতে চান। তো আমার পিছনে তারা কোনো টাকা পয়সা দেননি আমাকে। তো আমাকে বন্ধু বান্ধব, আমার একজন আমেরিকান একজন বন্ধু ছিল যিনি আমাকে খুবই হেল্প করেছেন টাকা লোন দিয়ে, তার কাছে আমি ডেফিনেটলি কৃতজ্ঞ। এবং কেনেডিয়ান কিছু বন্ধুরা যারা আমাকে, কেনেডিয়ান একজন বন্ধু অনেক হেল্প করেছেন আমাকে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাদেরকে হেল্প করে এই পর্যায়ে এনেছেন। সো ডেফিনেটলি আপনারা সেরকম মেন্টর খোঁজেন যারা আপনাদেরকে হেল্প করতে পারবে, যারা আপনাদেরকে সবসময় পজিটিভ কথা বলবে। কারণ নেগেটিভ কথা বলে শুনে তো আসলে লাভ নেই। ঠিক আছে? লাইফে তো অবস্টাকেল আসবেই, ট্রাই করে যেতে হবে। ট্রাই না করলে যদি না রিজেক্ট হন, তাহলে কিভাবে জানবেন যে কি কি কারণে মানে পজিটিভ রেজাল্ট আসতে পারে? ঠিক আছে? আর সোর্সেস অফ ইনফরমেশন, अगेन কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইটটা খুব ভালো সোর্স অফ ইনফরমেশন। প্লাস কানাডা ভিসা ফোরামে আপনি ইনফরমেশন পাবেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে ইনফরমেশন পাবেন, এবং ইউটিউবেতে ইনফরমেশন আছে। এখন আমরা কথা বলবো রেফিউজি ক্লেমটা নিয়ে। সো শরণার্থীর দাবি, এটা অনেকেই চিন্তা করেন যে কানাডাতে কোনোভাবে যদি আপনি চলে আসতে পারেন, এসে যদি রেফিউজি অ্যাপ্লাই করেন, রেফিউজি হয়ে থাকার। এটা ধরেন স্পেশালি বাংলাদেশি গে অ্যাক্টিভিস্টরাও এই জিনিসটা চিন্তা করেন অনেকেই। যেমন জুলাস মান্নানকে মেরে ফেলার পরে, জুলাস মান্নানকে যখন ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা জুলাস মান্নানকে মেরে ফেললো, জুলাস মান্নানকে এবং তনয়কে, তারপরে বাংলাদেশের অনেক গে অ্যাক্টিভিস্টরাই ইউরোপে, সুইডেনে বা আমেরিকাতে অনেক জায়গায় রেফিউজি ক্লেম করেছেন। কানাডাতেও রেফিউজি ক্লেম করা যায়। কানাডাতে কারেন্টলি এখন সিরিয়ার থেকে বেশি মানুষরা অনেকেই রেফিউজি ক্লেম করে অনেকে আসছেন। সো রেফিউজি ক্লেমের ব্যাপারটা আমি থার্ডে রেখেছি এই জন্য, কারণ রেফিউজি ক্লেমটা কোয়াইট হার্ড একটা প্রসেস। আপনি যদি কানাডায়, আপনার টার্গেট হলো আপনি কানাডায় আসতে চান, সেটা যদি আপনার টার্গেট হয় বাংলাদেশ থেকে, আপনি এই ডিফারেন্ট প্রসেসের মধ্যে রেফিউজি ক্লেমটা সবচেয়ে ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট আমি বলি, কারণ কানাডা থেকে আপনি রেফিউজি হিসেবে মেইনলি দুইভাবে আসতে পারেন। একটা হলো কানাডার বাইরে থেকে যদি আপনি আসতে চান, সেই প্রসেসটাকে বলে রেফিউজি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রিসেটেলমেন্ট প্রোগ্রাম, সেটা থ্রু দিয়ে আসতে পারেন। অথবা যদি আপনি কানাডায় অলরেডি চলে আসছেন কোনোভাবে, তারপর আপনি অ্যাপ্লাই করতে চান। সো এটা আগে বলেন যে ধরেন আপনি কানাডাতে স্টুডেন্ট হিসাবে বা ট্যুরিস্ট ভিসাতে কোনোভাবে চলে আসছেন, তারপরে আপনি রেফিউজির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে যেটা হবে যে আপনি যখন আসার পর আপনাকে একটা লয়ার ধরতে হবে বা কাউকে ধরে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশে আপনি যে কুইয়ার হিসাবে আপনার জন্য থাকাটা ডিফিকাল্ট। বাংলাদেশে এটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনার লাইফের হ্যারাসমেন্ট আছে বা সেই সিচুয়েশনগুলো আপনাকে প্রুভ করতে হবে। এটা হলো একটা।
আর আউটসাইড কানাডা থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, এই প্রসেসটা মাঝে মাঝে আমি দেখেছি যে 4-5 বছরও লেগে যায় পুরো প্রসেসটা কমপ্লিট করতে। মানে এটা খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস, এবং এই প্রসেসটা অ্যাকচুয়ালি ফর যেই মানুষটা যারা যুদ্ধ, মানে বন্যা বা ফ্যামিন বা মানে সিরিয়া বা মিডল ইস্টে অনেক মানুষদের অবস্থা, যাদের অবস্থা খুবই খারাপ, তাদের মতো একটা অবস্থা থেকে হেল্প করার জন্য। এবং সেখানে দুই ভাবে আপনি আসতে পারেন। একটা হলো আপনি যদি গভর্নমেন্ট অ্যাসিস্টেড রেফিউজি হয়ে আসেন, মানে কানাডার গভর্নমেন্ট যদি আপনাকে সিলেক্ট করে ইউনাইটেড নেশনস রেফিউজি ইয়ের থ্রু দিয়ে, যে আপনাকে তারা নিয়ে আসবে, তখন একটা ভাবে আপনি আসতে পারেন। আরেকটা হলো যদি আপনি প্রাইভেটলি স্পন্সর্ড হন। সো প্রাইভেটলি স্পন্সর্ড রেফিউজি হলো যে কানাডাতে কিছু গ্রুপস আছে, যেমন একটা হলো খুব ফেমাস গ্রুপ হলো রেইনবো রেলরোড নামে একটা গ্রুপ আছে, আরেকটা হলো আমাদের ভ্যানকুভারের রেইনবো রেফিউজি। এরা যেটা করে যে মানে এই এই গাড়ের জিনিসটা হলো যে কানাডার গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে প্রথম 1 বছরের যে আপনার ভরণ পোষণের টাকাটা, মানে $11,000 মতো বোধহয় ওরা কানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে দিবে আপনাকে থাকার জন্য সেটা। কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট বলছে, যেহেতু বলছে যে আমরা তো সবাইকে হেল্প করতে পারি না, কিন্তু অনেকে প্রাইভেটলি, যেমন গে মানুষরা বা কুইয়ার মানুষরা, আমরা কাদেরকে হেল্প করতে চাই? আমরা চাই যে আমাদের মতো যারা কুইয়ার মানুষ পৃথিবীর অন্য দেশে আছে তাদেরকে কিভাবে আনা যায়। তো তাদেরকে ধরেন যদি এমন হয় যে আমি জুবায়ের বা 10 জন মিলে আমরা একজন কাউকে স্পন্সর করতে চাই বা কোনো দেশ থেকে বা কানাডাতে আনার জন্য, তো আমরা একসাথে টাকা তুললাম। টাকা তুলে আমরা যদি $11,000 যদি তুলতে পারি, এবং তুলে যদি আমরা কেন্দ্রীয় গভর্নমেন্টকে বলতে পারি যে হ্যাঁ আমরা এই টাকা তুলেছি, তোমাকে কোনো টাকা দিতে হবে না, তুমি এই মানুষটাকে আনতে আমাদেরকে অ্যালাউ করো, তখন কেন্দ্রীয় গভর্নমেন্ট আমাদেরকে অ্যালাউ করতে পারে। জুবাইর কি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আর হচ্ছে রেফিউজি জিনিসটা এটি তাদের জন্য যাদের এই রেফিউজি ব্যাপারটি অত্যন্ত প্রয়োজন। তানভীর যেটা একটু টাচ করেছিল যে একটা দেশে যুদ্ধ হচ্ছে বা সেই দেশে আপনার থাকার মতো অবস্থা নেই এবং আপনি আপনার নিজ বাসভূমি থেকে ডিসপ্লেসড হয়েছেন। তো তার মানে হচ্ছে যে আপনি এই মুহূর্তে আপনার দেশে অবস্থান করছেন না। এটি হচ্ছে রিফিউজি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিসেটেলমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, যেটা কানাডার বাইরে থেকে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনি এখন নিজের দেশে অবস্থান করছেন না, কারণ আপনার দেশে থাকা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এবং আপনার সরকার আপনাকে কোনো ধরনের প্রোটেকশন দিতে পারছে না। সো এই ধরনের গ্রাউন্ডে আপনি ইউএনএইচসিআর এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট রেফিউজি প্রোগ্রামের মাধ্যমে রেফিউজিদেরকে ক্যানাডার সেটেলমেন্টের ব্যবস্থা করে। সো এবং আরেকটি বিষয় হচ্ছে দ্য সেম ক্রাইটেরিয়া, কিন্তু আপনি হচ্ছে প্রাইভেটলি স্পন্সর্ড হতে পারেন। কিন্তু দুটি ক্ষেত্রে আপনি খেয়াল করুন যে আপনাকে নিজ দেশের বাইরে থাকতে হবে এবং আপনার গ্রাউন্ডটা থাকতে হবে যে আপনি আপনার নিজ দেশে আপনার জন্য বসবাস করা সম্ভব হচ্ছে না এবং গভর্নমেন্ট আপনাকে কোনো ধরনের আইনি সহায়তা দিচ্ছে না। সো এটা নট অনলি ফর এলজিবিটিকিউআই প্লাস কমিউনিটি, বাট অন্যান্য অনেক গ্রাউন্ডে হতে পারে। সো এটা সবার পক্ষে সিমিলার প্রসেস। ওকে, সো রেফিউজির ব্যাপারে আমরা ডেফিনেটলি আরেকটা সেশন করতে হবে আমাদেরকে। আমরা অক্টোবরের মাঝামাঝি একটা সেশনে কিভাবে রেফিউজি প্রসেসটা হয় পুরাটা একটা সেশনে করব। কিন্তু আমি তার আগে একটা জিনিস মানুষ সবাইকে বলতে চাই, স্পেশালি বাংলাদেশে অনেক কুইয়ার মানুষরা আমার সাথে যখন কথা বলেন, তারা বলেন যে তারা কানাডায় রেফিউজি হয়ে আসতে চায়। আপনাদেরকে মনে রাখতে হবে রেফিউজি হয়ে আসাটা সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে টাইম কনজিউমিং একটা প্রসেস। মানে এটা আপনার লাস্ট রিসোর্ট হওয়া উচিত। মানে আপনি যদি অন্য সব ভাবে না আসতে পারেন, তখনই আপনার এটা চুজ করা উচিত, বা যদি আপনার আসলেই দরকার হয়, যে বাংলাদেশে যেমন অনেকের দরকার হয়, তখনই তাদের এটা করা উচিত। ঠিক আছে? সো এটা খুবই টাইম কনজিউমিং। মানে কিছুদিন আগে আমি টরন্টোতে যে আমি আমাদের কয়েকজন ফ্রেন্ড আছেন যারা রেফিউজিদেরকে সবসময় হেল্প করেন এবং তাদেরকে কানাডায় আসার ব্যাপারে স্পন্সর করেন, তাদের সাথে কয়েকজন রেফিউজির সাথে কথা হলো। তারা অন্যান্য দেশে, মানে তারা যে মিডল ইস্টে যে দেশে বড় হয়েছে, সেখান থেকে তারা কুয়ের হিসেবে অন্য একটা দেশে, মানে অন্য পালিয়ে গিয়ে আরেকটা থার্ড কান্ট্রিতে ছিল, এবং থার্ড কান্ট্রি থেকে তারা 4-5 বছর থাকার পরে তারা কানাডাতে আসছে। সো মানে প্রসেসটা খুবই লেন্দি এবং খুবই ট্রমাটাইজিং একটা প্রসেস। ঠিক আছে? যে খুব ডিফিকাল্ট। আপনারা হয়তো ওই এবং এটাও জানেন যে আমেরিকা থ্রু দিয়ে হলো আমরা আমেরিকাকে সেফ থার্ড কান্ট্রি হিসাবে করতাম, যে আমেরিকা থেকে কেউ আবার রেফিউজি হয়ে অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু মাঝখানে আবার আমেরিকার অবস্থা খারাপ হওয়ার কারণে একটা কেস ফাইল করা হয়েছিল, এখন সরকার আবার সেটাকে অ্যাপিল করেছে। সো মানে এই রেফিউজি প্রসেসটা খুবই খুবই মানে ট্রমাটাইজিং, খুব ডিফিকাল্ট একটা প্রসেস। সো এটাকে আপনার লাস্ট রিসোর্ট হিসাবে চিন্তা করা উচিত আমার মনে হয়। জিনিস তানভীর, আরেকটি জিনিস যেটা বলেছেন যে
কানাডা আসার পরে আপনি হয়তো বা আরেকটা সেশন করতে চাচ্ছেন, বাট কানাডা আসার পর হচ্ছে রেফিউজি ক্লেম করা, ওটা নিয়ে কোনো ব্যাপার বলতে চাচ্ছিলেন, নাকি ওটা আরেকটা সেশনের জন্য রেখে দেবেন? ওটা নিয়ে ওটার ডিটেইল আসলে আমি আরেকটা সেশনে বলতে চাচ্ছিলাম, কারণ বেসিক্যালি যেটা হলো যে লাইক ওই প্রসেসটা স্টেপস ডিফারেন্ট স্টেপস গুলো আছে, সেগুলো আমি আরেকটা সেশনে আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি। সো এইটা হলো দুটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, রেইনবো রেল রোড এবং রেইনবো রেফিউজি, দ্বারা বাংলাদেশ, মানে বাংলাদেশ না, যে কোনো দেশের থেকে কানাডা রেফিউজিদেরকে স্পন্সর করে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই দুইটা ওরা মানে অলরেডি কমপ্লিটলি বিজি, মানে ওরা এত বিজি, ওদের ব্যাকলগ বোধহয় কয়েক মাসের বা কয়েক বছরের ওদের ব্যাকলগ, মানে স্পেশালি সিরিয়াতে বা মানে মিডল ইস্টে যে ধরনের ইয়ে হয়, মানে ওখানে তো মিডল ইস্টে তো আমরা এরকমও খবর শুনি যে কুইয়ার মানুষদেরকে বিল্ডিং এর উপর থেকে ফেলে দিচ্ছে, বাবা মারা মেরে ফেলতেছে, যেটা বাংলাদেশে বাংলাদেশে আমাদেরকে অত্যাচার করছে হয়তো ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা, আমাদেরকে হয়তো যারা গে অ্যাক্টিভিস্ট তাদেরকে মেরে ফেলছে। কিন্তু আমি পার্সোনালি আর কিছুদিন আগে এই যে আমরা একটা ঘটনা শুনলাম যে অ্যামেলিয়া, যে একজন ইন্টারসেক্স মানুষ, যাকে হলো তার বাবা মা অত্যাচার করছে, কিন্তু এছাড়া এরকম বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়ার মতো বা এই ধরনের অত্যাচার বাংলাদেশে কেউ হচ্ছে কিনা আই এম নট রিয়েলি শিওর। কিন্তু মিডল ইস্টের অবস্থা আসলে খুবই খারাপ কুইয়ার মানুষদের, তো সেখানে ওদেরকেই মেইন সাপোর্টটা দেওয়া হয়। কিন্তু ডেফিনেটলি আমি রেইনবো রেল রোডের ওয়েব পেজে যে একজনের কথা শুনলাম, যাকে দেখে মনে হলো যে উনি বাংলাদেশীয় হতে পারেন, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনি এইগুলাতে একটু রিসার্চ করে দেখতে পারেন। আর আমি জাস্ট একটু ব্যাপারটা একটু জাস্ট ইয়ে করে দেখাতে পারি যে সো এটা হলো রেইনবো রেফিউজির ওয়েব পেজ। খুব এটা হলো ভ্যানকুভারের থেকে ওরা রান করে। আপনি এখানে দেখাচ্ছে মেইন দুইটা ভাবে আসতে পারেন, ইনসাইড কানাডা বা আউটসাইড কানাডা। ইনসাইড কানাডাতে যদি আপনি প্রেস করেন, তাহলে আপনাকে বলবে যে আপনি যদি এয়ারপোর্টে অ্যারাইভ করেন, তারপরে আপনাকে কি কি করতে হবে, অফিসার আপনাকে কি কোয়েশ্চেন করতে পারে, ডিটেনশন করতে পারে আপনাকে, আপনি যদি ল্যান্ড বর্ডারে আসেন কি করতে পারে, খুব সুন্দর করে ওরা আপনাকে পুরো প্রসেসটা বলে দিচ্ছে, ঠিক আছে? তারপরে আপনি যদি আরেকটা প্রসেস হলো, যদি আপনি কানাডার বাইরে থেকে আসতে চান, তাহলে আপনাকে প্রসেসটা বলে দিচ্ছে যে ইউনাইটেড নেশন হাই কমিশনে যেতে হবে, ইন্টারভিউ হবে, রিসেটেলমেন্ট হবে, গার্ডের মানে কি, গভর্নমেন্ট অ্যাসিস্টেড রেফিউজির মানে কি, প্রাইভেট স্পন্সর রেফিউজির মানে কি, এই সবগুলো ব্যাপারে আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে। এটা হলো আপনার রেইনবো রেল রোডের ওয়েব পেজ। রেইনবো রেল রোডের ওয়েব পেজে ওরা আপনাদেরকে ওদের ইনফরমেশন দিতে পারবে, প্লাস গেট হেল্পটাতে যদি আপনি প্রেস করেন, তাহলে ওরা আপনাকে বলবে যে আপনি কিভাবে ওদের কাছ থেকে হেল্প নিতে পারেন। কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে বলে দিই যে এই ফর্মটা কোথায় ফিল আউট করতে হয়, ওদের ব্যাকলগ অনেক দিনের ব্যাকলগ, সো মানে ওদের কাছ থেকে হেল্প পাওয়াটা ডিফিকাল্ট, বাট নেভার সে নেভার, রাইট? বলা যায় না যে আপনি লাকি হয়েও যেতে পারেন, কিন্তু আন্ডারস্ট্যান্ড যে এটা খুব টাইম কনজিউমিং এবং খুব ডিফিকাল্ট একটা প্রসেস। রেফিউজি প্রসেসটা খুবই ডিফিকাল্ট, কারণ এটা আসলে তাদের জন্যই দরকার যাদের আসলেই এই ধরনের হেল্পটা দরকার। সো আমরা আমাদের ফাইনাল পার্ট অফ প্রেজেন্টেশনটাতে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। সেটা হলো যে আরেকটা লাস্ট প্রসেস হলো, আপনি যদি একজন কেনেডিয়ানকে বিয়ে করেন, কেনেডিয়ানকে বিয়ে করলে কেনেডিয়ান আপনাকে স্পন্সর করতে পারবে, এবং বা কেনেডিয়ানের সাথে যদি আপনি একটা কনজুগাল রিলেশনশিপে যেতে পারেন। সো এটা আমি বাংলাদেশে আমার বাংলাদেশি গে কমিউনিটিতে স্পেশালি আমি অনেককেই দেখেছি যে বাংলাদেশি তারা একজন আমেরিকানকে বা কেনেডিয়ানকে বিয়ে করেছেন, কারণ আমেরিকান এম্বাসিতে বা কেনেডিয়ান এম্বাসিতে বা বাংলাদেশের অন্যান্য অনেক এনজিওতে অনেক কেনেডিয়ানরা বা আমেরিকানরা, স্পেশালি পুরুষ মানুষরাই, মানে সিঙ্গেল ওই গে পুরুষ মানুষরা অনেকেই কাজ করতে যান, এবং তারা ওখানে যদি আপনি এরকম কোন একজন পার্টনার খুঁজে পান বাংলাদেশে এরকম অনেক স্টোরি আছে যে বাংলাদেশি একজন ছেলে, সে একজন আমেরিকান বা কেনেডিয়ানের সাথে বিয়ে করেছেন, তাহলে আপনি যদি সেরকম একজন কেনেডিয়ানকে খুঁজে পান, তাহলে ডেফিনেটলি সে আপনাকে স্পন্সর করতে পারবে। সো একজন কেনেডিয়ান, সেটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, একজন কেনেডিয়ান পার্টনার খুঁজে বের করতে হবে, এবং সেটা আপনাকে, মানে আপনি যদি সেই পার্টনারটা বাংলাদেশে না পান, আপনি কানাডায়ও খুঁজতে পারেন থ্রু গ্রাইন্ডার বা ব্লুড বা অন্যান্য অনেক, মানে ফেসবুকের থ্রু দিয়ে, মানে কিভাবে যে আসলে তো ওয়ার্ল্ডটা তো ওপেন অনলাইনের থ্রু দিয়ে, সেভাবে আপনি কাউকে খুঁজতে পারেন। এবং
একটা অনেকগুলো ওয়েতে আসা যায়। কনজুগাল পার্টনারটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ কনজুগাল পার্টনারের থ্রু দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের দুজনকে একই দেশেও থাকতে হয় না। মানে আপনারা এটাও বলতে পারবেন, কেন্দ্রীয় গভর্নমেন্ট এটাও বোঝে যে হ্যাঁ, আপনার পার্টনার হয়তো কানাডাতে থাকে, আপনি বাংলাদেশে থাকেন, আপনারা 1 বছর ধরে সম্পর্কে আছেন, কিন্তু লং ডিস্টেন্স সম্পর্কে আছেন, কারণ আপনারা একসাথে হতে পারছেন না ভিসার কারণে। তো সেটার থ্রু দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো হাল ছেড়ে দিয়েন না। যদি এরকম কাউকে খুঁজে পান যে আপনাকে ভালোবাসে বা যে আপনার সাথে একটা লাইভ করতে চায়, কিন্তু অফকোর্স আপনাকে সেটা ভেরিফাই করতে হবে সেই মানুষটা, কারণ এখানে হিউম্যান ট্রাফিকিং এর কিছু ব্যাপার আছে, কেয়ারফুল থাকতে হবে সেটার ব্যাপারে। কিন্তু যদি কোনো মানুষ খুঁজে পান, সে আপনাকে ডেফিনেটলি স্পন্সর করতে পারবে। সো স্পন্সর করার জন্য কেনেডিয়ান পিআর হতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে বা সিটিজেন হতে পারে, দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কেনেডিয়ানকে এলিজিবল হতে হবে, মানে তাকে দেখাতে হবে যে সে হলো আপনার ভরণ পোষণের খরচ দিতে পারবে বোধহয় 2 বছরের জন্য, এরকম একটা সময়ের জন্য। এবং সে তার আগে কোনো সে কাউকে স্পন্সর করে নাই কিছুদিন আগেই, এবং সে মানে সে ডিপেন্ডেবল একজন মানুষ, সেটা তাকে প্রুভ করতে হবে। এবং কেনেডিয়ানটা তারপর আপনাকে যদি স্পন্সর করে, ডেফিনেটলি আপনি সেই ভিসাটা পেয়ে যাবেন। জুবাইর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং হিয়ার? হ্যাঁ, আমি বর্তমানে কেনেডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি। আমার পার্মানেন্ট রেসিডেন্সিটা আমি পেয়েছি হচ্ছে তানভীর আমাকে স্পন্সর করেছিল এই বিষয়ে। সো তানভীর কানাডাতে ল্যান্ড করে ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে, এন্ড তারপরে আমরা বিয়ে করি 2017 সালে। আমাদের সম্পর্ক অনেক আগে থেকে ছিল বাংলাদেশে, কিন্তু আমরা যে একসাথে কাপল বাংলাদেশে, এটা আমরা দেখানো সম্ভব ছিল না। সো আমার জন্য প্রসেসটা ছিল যে আমার মাস্টার্সটা শেষ করা এবং তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করা এবং তারপরে আমার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা। সো এই প্রসেসটা অনেকটা লেন্দি প্রসেস। সো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু শর্টকাট নিয়েছি থ্যাঙ্কস টু তানভীর। তানভীর আমাকে এই ক্ষেত্রে স্পন্সর করেছে। সো তানভীর যেটা বললো যে এলিজিবিলিটি, হ্যাঁ ডেফিনেটলি যে আপনাকে স্পন্সর করছে তার তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সো ওগুলো সবগুলো অনলাইনে আছে। আমি অলরেডি লিঙ্কগুলো আমাদের কমেন্টে শেয়ার করেছি এবং এটি এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। সো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। থ্যাংক ইউ তানভীর। ওয়েলকাম। সো এখানে আপনার অন্যান্য সোর্স অফ ইনফরমেশন গুলো পাচ্ছেন কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে। এক্সেলেন্ট একটা ওয়েবসাইট, মানে আমরা কানাডায় আসার আগে নিউজিল্যান্ড, ডেনমার্ক, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এই ওয়েবসাইট গুলো খুব ভালো করে দেখেছি, এবং আমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স যে কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইটটা সবচেয়ে ক্লিয়ার, সবচেয়ে সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, খুবই ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ, মানে একদম আপনাকে একদম মুখে তুলে খাওয়ানোর মতো একদম করে দেয়, ওরা খুব ইজি করে দেয়। এবং আমার ডেফিনেটলি আসার আগে আমার ডেনিশ পিআরও হয়ে যায়, ডেনমার্কের পার্মানেন্ট রেসিডেন্সিটা আমার হয়ে যায়, কিন্তু আমি ওটা নেই না, কারণ আসলে মানে ইউরোপে আমার থাকার এক্সপিরিয়েন্স আছে, এবং ইউরোপে এত রেসিজম, ইউরোপে থাকাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার মতো একজন ব্রাউন কুইয়ার মানুষের জন্য। তো সেই জন্য কানাডাটা আমরা চুজ করি। এবং আরেকটা ভাষা আসলে শেখা ডিফিকাল্ট, ইংরেজিটাই শিখতে এত কষ্ট হয়ে যায়, আরেকটা ভাষা শেখাতেও খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে। আমরা খুবই খুশি দুজনেই কানাডাকে চুজ করে। সো আই গেস দ্যাট ওয়াজ আওয়ার মেইন প্রেজেন্টেশন। এখন আমরা ওপেন করে দিব আমাদের স্টেজে, যদি কেউ এসে কোনো কোয়েশ্চেন করতে চান। সো সেটার জন্য কিভাবে স্টেজে আসবেন, সেটার জন্য আমি একটু আপনাদেরকে যেটা করতে চাই সেটা হলো যে আমরা হলো একটা লিংক নিচে দিয়ে দেওয়া হবে। সো কমেন্টসে একটা লিংক দেওয়া হবে, আমি হলো কমেন্টসে লিংকটা পোস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লিংকটা আমি শো করে দিচ্ছি। সো এই লিংকটা আপনারা যদি প্রেস করেন তাহলে আপনারা আসতে পারবেন। কিন্তু স্টেপস গুলো কি কি, আমি স্টেপস গুলো একটু আপনাদেরকে বলি। প্রথমে আপনাকে কমেন্টে যে লিংকটা আছে সেই লিংকটাতে প্রেস করতে হবে, লিংক বা প্রেস করতে হবে বা কপি করতে হবে। কপি করে লিংকটা আপনি হলো একটা নতুন একটা ব্রাউজার খুলেন, ব্রাউজার খুলে ওখানে আপনি পেস্ট করেন। পেস্ট করার পরে আপনি এই পেজটা দেখতে পারবেন, বলবে যে আপনি ব্রডকাস্ট স্টুডিওতে আসছেন, ঠিক আছে, এরকম একটা পেজ আপনাকে দেখাবে স্ট্রিমিয়ার। তারপরে আপনাকে এখানে বলবে যে ইউ আর এন্টারিং, যে আপনি ব্রডকাস্ট স্টুডিওতে ঢুকছেন, এবং তখন আপনাকে বলবে যে ক্যাম এবং মিক অ্যালাউ করো। আমি জানি বাংলাদেশে অনেকেই আপনারা কেউ ফেস দেখাতে চান না, দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ সিকিউরিটির ব্যাপার আছে, এবং আমরা কাউকে সাজেস্টও করি না প্লিজ কেউ কারো ফেস দেখিয়েন না, এবং আসল নেমও ইউজ করেন না, একটা ফেক নেম এবং ক্যামেরাটা বন্ধ করে ঢুকেন। কিন্তু এই জায়গাটাতে আপনাকে মানে স্ট্রিমইয়ার্ড জাস্ট দেখতে চায় যে আপনার মানে ক্যামেরা এবং মাইক একসাথে কাজ করছে কিনা।
সো এটা একটা সিস্টেম, ওদের একটা সমস্যা, ওরা তো আসলে বাংলাদেশের কথা চিন্তা করে এটা বানায় নাই। সো এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, বাট ডোন্ট ওয়ারি, মানে ঠিক ব্রডকাস্টে আসার আগে, মানে যেখানে লাইভে আপনি ঢুকে যাবেন ঠিক আগে আপনি ক্যামেরাটা বন্ধ করতে পারেন, মানে অনেক সময় পাবেন ক্যামেরা বন্ধ করার, সো আপনি ডেফিনেটলি আপনি আসতে পারবেন। সো আপনি এখানে ক্লিক করবেন অ্যালাউ ক্যান, তারপরে আপনাকে যেটা হলো এখানে এখানে পেজে আপনাকে এরকম একটা প্লাগইন আসবে যে আপনি অ্যালাউ করতে চাচ্ছেন, আপনাকে ইয়েস বলতে হবে। তারপরে আপনাকে বলবে যে আপনি ব্রডকাস্ট স্টুডিওতে ঢুকছেন। এরপরে আপনি এই স্টেপটাতে এখানে এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে আপনাকে তিনটা কাজ করতে হবে। প্রথমে যেটা করতে হবে, এই স্টপ ক্যামে প্রেস করতে হবে। স্টপ ক্যামে প্রেস করলে আপনার ক্যামটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার ক্যাম কেউ দেখতে পারবে না, শুধু গলা শোনা যাবে, এবং গলা শোনা থেকে মানে বোঝা ডিফিকাল্ট কে 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 কোন মানুষ। তারপরে এখানে আপনাকে একটা নেম অ্যাড করতে হবে। এখানে আপনি একটা ফেক নেম অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের আপনার নেম একটা চুজ করতে পারেন, এবং তারপরে আপনি এন্টার প্রেস করুন। এন্টার যখন প্রেস করবেন তখন আপনি ব্রডকাস্ট স্টুডিওর মধ্যে আসবেন, এসে বসবেন, এবং আপনাকে মানে আপনাকে সেই ইনভিটেশনটা মানে অ্যালাউ করতে হবে স্টেজে আসার জন্য। সো একটু সময় দিতে হবে, কিন্তু আমি যখনই দেখতে পাবো যে কেউ আসার চেষ্টা করছে, আমি তাকে অ্যালাউ করবো, এবং এসে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। ঠিক আছে? সো ফাইনালি আপনি যখন আসবেন আপনাকে এরকম বলবে যে ইউ আর ইন ব্যাক স্টেজ, এরকম দেখাবে আপনাকে যে আপনি ব্যাক স্টেজে আছেন, হোস্ট আপনাকে ঢুকতে দিবে। যখনই আপনি এরকম হবে তখন আপনি ডেফিনেটলি আমরা আপনাদেরকে অ্যালাউ করবো আসার জন্য। সো এখন আমরা আমাদের যখন মানুষজন যদি কেউ ডেফিনেটলি আসতে চান আসতে পারেন। আমরা যতক্ষণে কেউ যদি না আসে, আই আন্ডারস্ট্যান্ড মানুষজন একটু মানে আনকমফোর্টেবল ফিল করে আসলে লাইভে আসার জন্য, কুইয়ার মানুষরা বাংলাদেশে, টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু কুইয়ারি যে হতে হবে সেটা না, এখানে যে কোনো মানুষই এসে কথা বলতে পারেন আমাদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। সো জুবাইর, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে সাপোজ কেউ যদি এরকম কোয়েশ্চেন করে যে আই ডোন্ট হ্যাভ পয়েন্টস to be selected as I don't have any points to be selected by express entry, মানে আমার এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য কোনো পয়েন্টস নাই, তারপরেও কি আমি কি ট্রাই করা বন্ধ করে দেব? আম, আপনি একটু আগে বললেন যে আমরা যদি এই বাধাগুলো দেখে যদি থেমে যাই তাহলে আসলে কোনো কাজ করা সম্ভব হবে না। পার্সিভিয়ারেন্স, লেগে থাকা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আমাদের হয়তোবা এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে না, আমাদেরকে দেখতে হবে যে আর কিভাবে পয়েন্ট হবে। আপনি যদি ব্যাচেলর করা থাকে কিন্তু আপনি যদি মাস্টার্স করে ফেলেন তাহলে হয়তো আপনার পয়েন্টটা বাড়বে। সো আপনার ওইভাবে আপনার টাইম লাইনটা চিন্তা করতে হবে যে আমি এটা কি নেক্সট বছরে করব নাকি আগামী 5 বছরের প্ল্যান নিব। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা এই মুহূর্তে কোথায় আছি এবং আমরা আমাদের পয়েন্ট গুলো আরেকটু ইমপ্রুভ করতে পারছি কিনা। তানভীর আরেকটা জিনিস দেখিয়েছেন যে ইংরেজির ক্ষেত্রে একটা পয়েন্ট, বিশাল একটা পয়েন্ট রয়েছে। সো ওই বিষয়ে যদি আমরা আরেকটু আপগ্রেড করতে পারি তাহলে আহ, আমাদের পয়েন্টটা হয় কিনা। সো সেটা আরেকটা বিষয় যে আমাদের পয়েন্টটা আপগ্রেড করা, এবং তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে ফ্লেক্সিবল হওয়া। যদি একটা সিস্টেমে না হয় তাহলে আরেকটা সিস্টেমে চেষ্টা করা। যদি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে না হয় আমাদের চেষ্টা থাকতে হবে আমরা কি কোনো স্টুডেন্ট হিসেবে আসতে পারি কিনা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বা স্টাডি পারমিট নিয়ে। সো সেটা আরেকটি বিষয়। আই থিংক আমাদের সাথে একজন জয়েন করেছেন, প্লাস্টিক আন্ডারস্কোর বারবি। ওয়েলকাম প্লাস্টিক আন্ডারস্কোর বারবি আমাদের সাথে জয়েন করার জন্য। আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? এবং তার আগে আমি একটু বলে নিই, আরেকজন টুস জয়েন করার চেষ্টা করছেন, আপনার ডিভাইস কানেক্টেড দেখাচ্ছে না। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার মাইক এবং ক্যামটাকে আপনার কানেক্ট করতে হবে। কানেক্ট যদি করেন তারপর আপনি ঢুকতে পারবেন, আর সেটা যদি না হয় জাস্ট আপনি যেটা করেন যে রিফ্রেশ করেন, মানে বের হয়ে যে ক্রোমটা ব্রাউজার থেকে বের হয়ে যে রিফ্রেশ করেন, তাহলে কাজ করবে, মানে সবকিছু বন্ধ করে দিয়ে আবার চেষ্টা করেন। এছাড়া অনেকে প্রশ্নগুলো দিচ্ছেন, আমরা প্রশ্নগুলোর আনসারও দিতে পারি। আমাদের যে হচ্ছে এখানে আসতে হবে তা না। তো একটা প্রশ্ন আরেকটা এসেছে, এক্সপ্রেস এন্ট্রির জন্য যে জব পেতে হয় সেটা কেমন করে করব। এক্সপ্রেস এন্ট্রির জন্য জব পেতে হয়? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে টুসের কাছ থেকে যে এক্সপ্রেস এন্ট্রির জন্য যে জব পেতে হয় সেটি কিভাবে করব। সো এখানে আরেকটা জিনিস আমি বলি যে জব এক্সপিরিয়েন্স যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার নিজ দেশে হইতে হবে। সো 4 ধরনের স্ট্রিম রয়েছে জব এক্সপিরিয়েন্সের জন্য। আহ, সেগুলো হচ্ছে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির পেজে যান সেখানে আপনি ক্যানেডিয়ান জব
পেতে হবে না। সো কানাডা থেকে যদি অফার পান, সো সেটার জন্য আপনি এক্সট্রা 300 পয়েন্ট পাবেন। সো তার মানে আপনি এক্সপেরিয়েন্সের পয়েন্ট সিস্টেমে অনেক এগিয়ে যাবেন। কিন্তু আসলে এটা খুবই হাইলি আনলাইকলি যে কানাডা থেকে আপনি জব অফার নিয়ে আপনি এক্সপেরিয়েন্সের মাধ্যমে যাচ্ছেন। যারা আসে তারা কোনো ধরনের জব অফার ছাড়াই আসে। সো ওটাই হচ্ছে কম্পিটিশন। আপনি যদি কানাডা থেকে জব অফার পান, একটা ভ্যালিড জব অফার, যেখানে হচ্ছে আপনার এমপ্লয়ার কে এলমিয়া করতে হয়, সো এটা অনেক বিশাল ব্যাপার। এটা সাধারণত খুবই রেয়ার। আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসর হন বা এই ধরনের খুবই সিলেক্টিভ কিছু প্রফেশন, সেখানে আপনি এই ধরনের অফার পাবেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি ক্যানাডিয়ান জব অফার ছাড়াও আপনি এক্সপেরিয়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হবে আপনার নিজ দেশে 4টি ডিফারেন্ট স্ট্রিমের মধ্যে যে কোনো একটিতে। সেক্ষেত্রে ম্যানেজারাল এক্সপেরিয়েন্সের টেকনিক্যাল কিছু ফিল্ড রয়েছে এবং আরো কিছু স্পেশালাইজড ফিল্ড রয়েছে, যেমন শেফ, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কিছু স্পেশালাইজড ফিল্ড। সো এগুলোর মধ্যে যদি আপনার 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক ধরনের পয়েন্ট পাবেন, আবার 5 বছর বা তার চেয়ে বেশি থাকলে আপনি আরেক ধরনের পয়েন্ট পাবেন। সো সেটার উপর ভিত্তি করে। ওকে, সো আই থিংক আমাদের এখানে প্লাস্টিক বারবি নামে একজন জয়েন করেছেন। সো উনি যদি কথা বলতে চান, প্লাস্টিক বারবি আপনি কি শুনতে পাচ্ছেন কথা? আপনি কি কথা বলতে, মানে আপনি যদি জাস্ট চ্যাট করতে চান তাহলে আপনি কমেন্টসে চ্যাট করতে পারেন। হ্যাঁ, আপনি কি একটু মানে ক্যান ইউ জাস্ট, আপনি কি একটু জাস্ট কথা বলবেন? আপনার মাইকটা মিউট করা, আপনাকে একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওয়েলকাম প্লাস্টিক বারবি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। প্লেজার। হ্যাঁ, আপনি কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন? প্রথমে আমি আপনাকে একটু বলে দিই, ইউ আর ভেরি কারেজিয়াস। প্লিজ আপনার কোনো রিয়েল আইডেন্টিটি বা নেম ইউজ করবেন না আপনার কারণে। কিন্তু আমরা খুবই আপনার সাহস দেখে এবং আপনার এইটা দেখে আমার অনেক ভালো লাগছে। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। আমার আমার বয়স 15 বছর। আমি একটা ট্রান্সজেন্ডার, মানে আমি এখন ছেলে, মানে আমি আমি ট্রান্সজেন্ডার। তো আমি কানাডাতে রেফিউজির জন্য অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তো আমি আমাকে ফ্যামিলিতে অনেক ব্রুটালি অত্যাচার করা হয়, তারপর ব্লা ব্লা ব্লা, জানেনই তো কি হয়, আপনারা তো জানেনই। তো আমি রেফিউজির জন্য অ্যাপ্লাই করছি। তো আমার চান্সেস কেমন, আমি সবকিছু এক্সপ্লেইন করে ওদেরকে বলছি। রেইনবো রেলরোড কে একটা করছি, মানে ইমেল করছি। তারা আমাকে কাছে চাইছে ভেরিফিকেশনের জন্য, বার্থ সার্টিফিকেট, তারপর আরো অনেক কিছু ছবি চাইছে। তো আমি এখন ওগুলো গ্যাদার করতেছি। তো আমি আপনি একটু প্লিজ যদি কাইন্ডলি বলেন যে কি করলে ভালো হয়। ডেফিনেটলি, থ্যাংক ইউ প্লাস্টিক বারবি কোয়েশ্চেনটার জন্য। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে দেখেন, আপনি 15 ইয়ার্স এজে যে আপনি যে একজন ট্রান্স মানুষ বাংলাদেশে যে রিয়েলাইজেশনটা করতে পারছেন, এটা কিন্তু একটা হিউজ একটা রিয়েলাইজেশন, রাইট? এবং আপনার নিজেকে বলতে হবে যে আপনি অনেক লাভড এবং আপনার সামনে লাইফটা অনেক ভালো হবে। এখন যদিও সামনে অবস্টাকেল গুলো আসছে। সো আপনি রেইনবো রেফিউজিতে অ্যাপ্লাই করেছেন, খুব ভালো। আপনাকে যেটা করতে হবে, রেইনবো রেফিউজিতে ওদেরকে মানে ওরা যেই ডকুমেন্টগুলো আপনার কাছে চাচ্ছে, আপনি বলছেন যে বার্থ সার্টিফিকেটের ব্যাপার চেয়েছে, ওগুলো আপনাদেরকে দিতে হবে। এবং আপনাকে এখন একটু স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে। স্ট্র্যাটেজিক্যালি মানে কি? যেমন ধরেন আমি আর জুবাইর যখন বাংলাদেশে আমার বাবা মার বাসায় থাকতাম, ওনারা অনেক সময় অনেক কিছু করতো যেটা আমাদের অনেক খারাপ লাগতো। মানে আমার বাবা সবসময় চেষ্টা করতো কি যে আমাদের দুজনের যেন ব্রেকআপ হয়ে যায়, বা আমার বাবা জুবাইরকে বাসা একা পেলেই জুবাইরকে জিজ্ঞেস করতো যে কি ব্যাপার বাবা, তুমি তানভীরকে মেয়েকে বিয়ে করে না কেন? যদিও জানে যে আমরা এক রুমের মধ্যে দুইটা ছেলে থাকি, আমি মানে বলতেছি যে ও আমার বয়ফ্রেন্ড, তারপরে ওগুলো করতো। সো অন্যান্য অনেক অত্যাচার করতো। আপনার উপর যে অত্যাচার হচ্ছে সেটা তো আমি ইমাজিনও করতে পারি না। কিন্তু আপনাকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে। স্ট্র্যাটেজিকের মানে কি, যে এখন বাবা মার সাথে ডিরেক্ট কনফ্রন্টেশনে না যে আপনাকে, মানে ঠিক যেরকম সৌদি আরবিয়া থেকে অনেক মানুষ, অনেক মেয়েরা মানে পালিয়ে আসে না, সৌদি আরবিয়া তো খুব ডিফিকাল্ট বাংলাদেশের কম্পারিজনে। আপনাকে বাসায় পিস মেনটেন করে নিজের কাজটা আগিয়ে যেতে হবে। পড়াশোনা কমপ্লিট করেন, প্লাস রেইনবো রেফিউজির সাথে রিলেশনশিপ বিল্ড করেন, যে দেখেন রেইনবো রেফিউজিতে কোনো পার্সোনাল মানুষ কেউ এরকম আছে কিনা যার সাথে আপনি একটা রিলেশনশিপ বিল্ড করতে পারেন। রিলেশনশিপ মানে যে লাভ না, মানে ফ্রেন্ডশিপের একটা রিলেশনশিপ, রাইট? আপনার স্টোরিটা তাদেরকে শেয়ার করা এবং আপনার যে হিস্ট্রি অফ অ্যাবিউজ এটাকে আপনি ডকুমেন্ট করেন। কিভাবে ডকুমেন্ট করবেন? এটা যে আপনার একটা যে কোনো, আপনি যদি একটা ইনস্টাগ্রামে একটা ফেক নেমে একটা নেম
মানে আমাদের দেশে হয় কি আমরা ফেক নেম ইউজ করি, কিন্তু যেমন একটা নাম ইউজ করা উচিত। যেমন আমি যখন বাংলাদেশে যখন এলজিবিটিকিউ অ্যাক্টিভিজম করতাম আমার 14 বছর বয়স থেকে, আমি কালা ছেলে নামে একটা আইডি ইউজ করতাম। তো সবাই জানে যে কালা ছেলে মানে তানভীর। সো আপনি একটাই যে প্লাস্টিক বারবি ইউজ করছেন, এটাতেই আপনি ইনস্টাগ্রামে বা ফেসবুকে যেখানে আপনার স্টোরিগুলো আপনি মানুষের সাথে শেয়ার করেন, ফেক নেম হলো সমস্যা নেই, এটা সবাই বোঝে, কিন্তু আপনার যে হিস্ট্রিটা, যে আপনাকে যে অ্যাবিউজ করা হচ্ছে এই স্টোরিগুলো জানান, মানুষের সাথে নেটওয়ার্কিং করেন। ইন্টারন্যাশনাল ট্রান্স কমিউনিটি খুবই স্ট্রং, খুবই স্ট্রং এবং সাপোর্টিভ, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বাংলাদেশে ট্রান্স হিসেবে সার্ভাইভ করতে পারেন, তার মানে পৃথিবীতে এমন কিছু নাই যে আপনি করতে পারবেন, এমন কিছু নাই। সো আপনি সেই সাহসটা মনের মধ্যে রাখবেন এবং ওদের সাথে কমিউনিকেট করেন, এবং আপনি যদি আমাদের মেন্টরশিপ ইয়েতে মেন্টি হতে চান, সেখানে অ্যাপ্লাই করতে পারেন, আমরা ডেফিনেটলি আপনাকে সেখানে হেল্প করতে পারি। আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে প্লাস্টিক বারবি? না। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনি থাকলে থাকতে পারেন প্লাস্টিক বারবি, না থাকলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। আরেকজন জয়েন করার চেষ্টা করছেন আমি দেখছি, কিন্তু আপনার ডিভাইস কানেক্টেড না। সো যেটা করতে হবে যে ডিভাইসটা কানেক্ট করতে হবে। এখানে প্লাস্টিক বারবি যেরকম সুন্দর করে জয়েন করেছেন এবং ডিভাইস কানেক্ট করে, আপনার হয়তো ওই মাইকটা কানেক্টেড না সামহাও, আপনি কম্পিউটারটা রিফ্রেশ দিলে বা ব্রাউজারটা রিফ্রেশ দিলে হেল্প হতে পারে। সো আরেকটা কোয়েশ্চেন হলো যে যদি আমার গ্রেডস ভালো না, আমরা একজনের সাথে কথা বলছিলাম যে বলছে যে গ্রেড ভালো না, তাহলে কি আমি ক্যানাডা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো? সো এটা ইম্পর্টেন্ট হলো বাংলাদেশ থেকে মানে আপনাকে গ্রেডটাই কিন্তু সবকিছু না। গ্রেডটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু গ্রেডের সাথে অন্যান্য অনেক কিছুই হলো রিলেটেড। সো আপনি যদি সেই পুরো ওভারঅল যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য ভালো, যে এমন না যে গ্রেড ভালো হলেই হয়ে যাবে বা গ্রেড খারাপ হলে হবে। জুবাইর কি অ্যাড করতে চান কিছু? আর কানাডাতে প্রত্যেক বছরে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, বিভিন্ন জনের বিভিন্ন গ্রেড থাকে, এবং এখানকার হায়ার এডুকেশনের ফিল্ডটা অনেক রিচ। সো তার মানে হলো যে আপনার যদি গ্রেড ভালো না হয়, আপনাকে অন্যভাবে কম্পেনসেট করতে হবে, হয়তো বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে, বা আপনার জিআরই যদি না দেওয়া থাকে, সো ওটা স্কোর দিয়ে আপনি সেটা কম্পেনসেট করতে পারেন। বা আপনার গ্রেড কেন ভালো না সেটার জন্য কোনো স্পেসিফিক কারণ থাকে, সো সেটা আপনি আপনার এসওপি তে বা আপনার যে কানেকশন বা নেটওয়ার্কিং করছে না সেখানে আপনি উল্লেখ করতে পারেন। সো সেটা আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়াও যদি আপনার কোনো ইউনিভার্সিটিতে যদি এই মুহূর্তে আপনি সরাসরি প্রোগ্রামে না ঢুকতে পারেন, তাহলে কিছু প্রি রিকুইজিট প্রোগ্রামও রয়েছে। সো সেটা ইমিগ্রেশন আর একটা উপায়, যে একটা প্রোগ্রাম করার আগে কিছু প্রি রিকুইজিট কোর্স করে নেওয়া, যদি আপনার গ্রেড ভালো না থাকে। সো সেটা আর একটা উপায় রয়েছে। সো এগেইন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন। সো ওই রিসার্চটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের, যে আমার জন্য কোন অংশটা বা কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামটা হচ্ছে বেস্ট হয়। সো সেটা একটা তালিকা তৈরি করা এবং তারপরে সেটার অ্যাপ্লিকেশন করা। সো যে কোনো ধরনের গ্রেড যে কেউ হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারেন, আমি সেটা বলতে পারি। কিন্তু আপনার ওই এগেন আপনার স্ট্র্যাটেজিটা সেভাবে আপনার এগিয়ে নিতে হবে, যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করব বা কোথায় অ্যাপ্লিকেশন করব এবং কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব। থ্যাংক ইউ তানভীর। সো তারপরের আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার প্যারেন্টস হচ্ছে হোমোফোবিক, আমি কি রেফিউজি হিসেবে অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো আমাদের কনভারসেশনটা এখানে এভাবেই হচ্ছিল যে রেফিউজি অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা লেন্দি প্রসেস ডেফিনেটলি। তানভীর একটু আগে কিছু কথা বলেন, এবং আমাদের একজন গেস্টের সাথে আমরা একটু আগে কথা বললাম যে এই কানেকশন গুলো হচ্ছে মেনটেন করা একটা বিষয়, এবং আপনাকে একটা লং টার্ম একটা প্ল্যান তৈরি করতে হবে, এবং আপনাকে ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। সো আমরা হালকাভাবে টাচ করেছি রেফিউজির ব্যাপারে, কিভাবে হচ্ছে কানাডা আসা যায় রেফিউজি হিসেবে। হয়তো বা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমাদের যে সমতা মেন্টরশিপ প্রজেক্ট রয়েছে, সো সেখানে যদি আমাদের সাথে রেগুলারলি সেটা নিয়ে কথা বলতে চান, এবং আপনার প্রজেক্টটা বা আপনার যেই টাস্ক গুলো রয়েছে সেগুলো যে আলোচনা করতে চান, এবং আপনার হচ্ছে স্ট্র্যাটেজি গুলো নিয়ে আলোচনা করতে চান, সো সেখানে আমরা হয়তো বা আপনাকে গাইডেন্স দিতে পারি। থ্যাংক ইউ তানভীর। থ্যাঙ্কস। অ্যান্ড আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, যে প্লাস্টিক বারবি যেটা মানে যে কথাগুলো বললো, রাইট? প্লাস্টিক বারবি হলো বেসিক্যালি খুব
ইম্পর্টেন্ট একটা কথা বলো যে আমাদের অনেকের বাবা মা হোমোফোবিক, সেটার জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। अगेन রেফিউজি প্রসেসটা লেন্দি, কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো যে এখানে পেরেন্টস হোমোফোবিকের থেকে বড় জিনিসটা যেটা দেখে ওরা যে ওভারঅল স্টেটের কি অবস্থা, মানে আপনার দেশের কি অবস্থা সেটা ওরা অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করে। কিন্তু আপনি অ্যাপ্লাই করলে শিখতে পারবেন কিছু না কিছু। আর এখানে আমি যেটা বলবো যে প্লাস্টিক বারবি সামহাউ তার ডিভাইস কানেক্টেড ছিল বলে সে ঢুকে গিয়েছে, সে তার যদি কোনো টিপস থাকে যে কিভাবে সে স্ট্রিম ইয়ার্ডে ইজিলি ঢুকতে পারলো এবং অন্যরা পারছে না, সে যদি সেটা বলতে চায় তিনি বলতে পারেন। মোবাইল ইউজ করেন। প্লাস্টিক বারবি আপনি স্টেপস গুলো কি একটু আরেকটু বলবেন, সবার জন্য একটু হেল্প হতো। থ্যাংক ইউ। কমেন্টে যে লিংকটা দেওয়া আছে স্ট্রিম ইয়ার্ডের, ওটাতে ক্লিক করেন। ওটাতে ক্লিক করলে পরে দেখাবে যে ক্রোমে ঢোকার কথা, পরে ওই ক্রোমে ইয়ে করতে হবে, কি বলে, প্রেস করতে হবে, একসেপ্ট করতে হবে, পরে আসবে, পরে ওখানে দেখাবে যে মাইক অফ করতে হবে, তারপর ক্যামেরা অফ করতে হবে, ফেক নেম দিতে হবে, তারপর এন্টার, ব্রডকাস্টে এন্টার দেখাবে নিচে, পরে ওইখানে ক্লিক করলেই চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ প্লাস্টিক বারবি, লাইক ইউর অলরেডি শোয়িং যে আপনি অনেক মানে এই ব্যাপারগুলোতে খুব ইজিলি শিখে ফেলতে পারছেন। সো দ্যাটস গ্রেট, এটা আপনাকে হেল্প করবে অনেক। আমাদের সফটওয়্যার মানুষদেরকে এরকম রিসোর্সফুল থাকা দরকার। সো আরো কয়েকটি কোয়েশ্চেন আছে, যেমন আমি কেনেডিয়ান পার্টনার বাংলাদেশে বসে কিভাবে খুঁজে পাবো। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন বাংলাদেশে কিন্তু অনেকেই, যেমন আপনি বিদেশে আসলে দেখতে পারবেন যে বিদেশে অনেকে একটু 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 সিনিয়র বা ধরেন 40 উপরে যদি কোনো অনেক গে মানুষরাই বিদেশে, আমেরিকা, ইউরোপে, কানাডা, তারা হয়তো বাংলাদেশে যে কাজ করতে চান, কারণ তারাও হয়তো ইচ্ছা করেন যে মানে এখানে আসলে ডেটিং মার্কেটটা এত কম্পিটিটিভ, মানে সবাই এত কম্পিটিশন, কারণ এখানে সবাই খুঁজছে একদম প্রিন্স পারফেক্ট, রাইট, লাইক একদম 6 প্যাক অ্যাপ থাকবে সবার। এবং গে মেনরা স্পেশালি, আমি লেসবিয়ানদের কথা জানি না, গে মেনদের কথাটা বলতে পারি শুধু, যে খুবই অ্যাম্বিশিয়াস। সো তারা হলো চায় যে এমন মানুষকে যারা একদম পারফেক্ট, একদম সামওয়ান। সো অনেকেই হয়তো বাংলাদেশে কাজ করতে যান এবং একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের জন্য। সো এরকম আপনাকে একটু দেখতে হবে যে মানে বাংলাদেশের সার্কেলে এরকম কেউ আছে কিনা যে বিদেশি কোনো গে মানুষ, তাকে যদি আপনি খুঁজে পেতে পারেন, বা আপনি যদি গ্রাইন্ডারেও খুঁজতে পারেন, বা আপনি ইয়ে করে আসতে পারেন, কি বলো ওটাকে, ব্লুডের থ্রু দিয়ে, বা অন্যান্য অনেক অপশন আছে যেটা থ্রু দিয়ে আপনি একটা মানে কেনেডিয়ান পার্টনার খুঁজে বের করতে পারেন। কিন্তু জাস্ট একটু ওই ডিউ ডিলিজেন্সটা করবেন যে সে মানুষটা আসলে ভালো কিনা, সে আপনার ভালো চাচ্ছে কিনা, সেগুলো একটু দেখে নেবেন। এটাই ইম্পর্টেন্ট। জুবাইর কি কিছু বলতে চাচ্ছেন এখানে? নো তানভীর, আমার মনে হয় আরেকটা প্রশ্ন এসেছে যে আই ওয়ান্ট টু নো ওয়ান থিং। হ্যাঁ, সো কোয়েশ্চেনটা এরকম যে একজন হসপিটালিটি সেক্টরে কাজ করেন এবং তার 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাজ এ গেস্ট রিলেশন অফিসার। সো কোনো ওয়ে আছে কিনা, তানভীর কি এটা একটু ইলাবোরেট করতে পারেন? ডেফিনেটলি, এটা আমি বলতে চাচ্ছি যে এখানে আমাকে স্পেসিফিক্যালি এনওসির ব্যাপারটা আমাকে দেখতে হয়, যে ন্যাশনাল অকুপেশন কোড বলে একটা জিনিস আছে ক্যানাডাতে, যে সেটার থ্রু দিয়ে আপনি মানে এলিজিবল কিনা, মানে ওই কোডটা, ওটা নিয়ে আমরা যে এই সপ্তাহ, সামনের সপ্তাহ, পরের সপ্তাহে যেটা করব সেই প্রেজেন্টেশনের ডিটেইলস বলবো। বাট আমি ছোট করে যেটা বলছি যে দেখেন ক্যানাডাতে ওরা যেটা চিন্তা করে যে আপনি যে মানে ধরেন আপনার, বাংলাদেশে আমরা খুব খুব বক্সে চিন্তা করি যে আমি যদি টিচার হই তাহলে আমি অন্য কোনো কাজ করতে পারবো না। কিন্তু ক্যানাডাতে ওরা চিন্তা করে যে তুমি যদি টিচারও হও, তুমি কিন্তু টিচারের যে স্কিল, তুমি একটা মানুষকে বোঝাতে পারো, তুমি একটা মানুষকে জিনিসপত্র শেখাতে পারো, সেগুলো কিন্তু তুমি সেলসেও কাজ করাতে পারো। সো ওরা হলো ট্রান্সফারেবল স্কিলস হিসাবে একটা জিনিস চিন্তা করে। সো আপনার যে হোটেলিং এর যে স্কিলস গুলো আছে, আপনি মানুষের সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারেন, মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষদেরকে ডিল করতে পারেন, এগুলো কিন্তু আপনি সেলসেও কাজ করতে পারেন, না বিজনেসে কাজ করতে পারেন, বা অন্যান্য অনেক ফিল্ডে কাজ করতে পারেন। সো এটা আমাকে আরো স্পেসিফিক্যালি দেখতে হবে। কিন্তু আপনার এখন যেটা উচিত সেটা হলো যে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা দিয়েছি, সেই টেস্টটাতে যে দেখা যে আপনার আসলে কত পয়েন্ট আছে এবং কোথায় আপনি পয়েন্ট ইমপ্রুভ করতে পারেন। কারণ মানে এরকম অনেকেই, আমি ইন্ডিয়ানদেরকে আমি স্পেশালি দেখি, ওরা তো আসলে অনেক কনফিডেন্ট, ওরা যে কোনো ওদের কাজ করেছে হলো ধরেন হোটেলিং এ, কিন্তু এখানে ওরা এসে ব্যাংকে কাজ করছে, মানে কোনো সমস্যা নেই, কারণ ওরা এটা বলতে পারে যে হ্যাঁ আমি হোটেলিং এ মানুষদেরকে ডিল করেছি, তো ব্যাংকেও কাজ করতে পারবো। সো আমার মনে হয় আপনার এলিজিবিলিটি ইয়েটা আগে করা উচিত। যদি করে দেখেন আপনার পয়েন্ট আছে, ডেফিনেটলি তারপরে সামনে কাজ আগানো উচিত। আরেকটা কোয়েশ্চেন
আরেকটা কোয়েশ্চেন হলো যে আমি কি বাংলাদেশে কোনো লোকাল ইমিগ্রেশন কনসালটেন্টের হেল্প নিব কিনা অ্যাপ্লিকেশন করার জন্য। সো এটা হলো পুরোপুরি আপনার উপরে। আমরা কোনো হেল্প নিই কারণ আমাদের টাকা ছিল না তখন দেওয়ার জন্য, কারণ ওরা বোধহয় 2 লাখ টাকার মতো নেয় বা অ্যাটলিস্ট ওরকম একটা অ্যামাউন্ট টাকা নেয়, এবং একটা ভালো ইমিগ্রেশন কনসালটেন্ট খুঁজে পাওয়া একটা ঝামেলা, কিন্তু আছে ভালো কনসালটেন্ট অনেকেই আছে। আমার একটা ফ্রেন্ড সে ইমিগ্রেশন কনসালটেন্টের থ্রু দিয়ে এসেছে কারণ ওর বাবার অনেক টাকা পয়সা ছিল, ও ও এটা করতে পারছে, আমরা পারি নাই। কিন্তু আপনার মনে হয় যে নিজের লাইফের দায়িত্বটা অন্য কারোর উপর ছেড়ে দেওয়াটা আসলে ঠিক না। আপনি যদি এই কাজটা ওই 2 ঘন্টা বসে গ্রাইন্ডার করার থেকে বা ফেসবুক করার থেকে আপনি যদি ওই 2টা ঘন্টা বসে বা 1টা ঘন্টা বসে একটু রিসার্চ করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। মানে এটা এমন কোনো রকেট সায়েন্স না, মানে ইমিগ্রেশনের ব্যাপারে জানা এটা মানে অ্যাস্ট্রোফিজিক্স না। এটা খুব ইজিলি বসে গুগল ট্রান্সলেটর ইউজ করে বাংলাতেও পড়তে পারেন, এমন না যে আপনাকে ইংরেজিতেই পড়তে হবে। এটা খুবই মানে ইজিলি জানা যায়। জুবার। থ্যাংক ইউ তানভীর। আর হ্যাঁ, ইমিগ্রেশন কনসালটেন্টরা আপনাকে ডেফিনেটলি হেল্প করতে পারে। ওনাদের কাজটি হচ্ছে আপনাকে আপনার পথগুলো দেখিয়ে দেওয়া। সো সেটা আপনি ওনাদের মাধ্যমে করতে পারেন। এবং তানভীর যেটা বললো যে আসলে প্রসেসটা একটু মনে হয় যে অনেক কঠিন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি মানে একটা দেশে মাইগ্রেন্ট হিসেবে যান এবং সেই দেশে যদি আপনার নিজের জীবনটা নিজে থেকে শুরু করতে চান, সো আপনার ওই স্কিল গুলো একটু ডেভেলপ করা উচিত যে কিভাবে আমি রিসার্চ করবো, কিভাবে তথ্যগুলো খুঁজে পাবো। সো ডেফিনেটলি আমার মনে হয় যে আপনার যদি ইমিগ্রেশন কনসালটেন্টের কনসালটেশন নেওয়ার পসিবিলিটি থাকে তাহলে ডেফিনেটলি নেন। সেই সাথে আমি এটাও সাজেস্ট করব যে আপনি নিজেও আপনার প্রসেস গুলো দেখে নিন, কারণ আপনি হয়তোবা তারা হয়তোবা সবসময় আপনার জন্য হয়তোবা সবসময় কাজ করবে না। সো দু একটা জিনিস হয়তো মিস হয়ে যেতেও পারে। সো আপনার নিজেকে ডেফিনেটলি সেই বিষয়ে সচেতন থাকা উচিত। সো একই সাথে আপনি যদি কারো কনসালটেশন নেন, আমার মনে হয় আপনার নিজে নিজেও রিসার্চ করা উচিত এবং প্রসেস গুলো সম্পর্কে জানা উচিত, কারণ এটা হয়তো বা ভবিষ্যতের ক্ষেত্রে রিসার্চ বা আপনি যখন একবার একটা আরেকটা দেশে আসবেন, সো সেই দেশে আপনি রিসার্চ গুলো কিভাবে খুঁজে পাবেন, সো ওই ক্ষেত্রে আপনার হেল্প হবে। থ্যাংক ইউ। আর আই থিঙ্ক আরেকটা জিনিস, আমি একটা কোয়েশ্চেন দেখছি এখানে একজন করেছেন যে এক্সপ্রেস এন্ট্রির জন্য যে জব পেতে হয় সেটা কেমন করে করবে, এটা জুবাইর বলেছিলেন। আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করে দিই যে এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু বেশিরভাগই মানুষ জব না পেয়ে আসে। সো জব পাওয়াটা এই আমাদেরকে আসলে হয় কি, আমাদের ছোটবেলা থেকে আমরা যেহেতু কলোনিয়াল স্কুলে বড় হই, আমাদেরকে ওইভাবে করে চিন্তা করা হয় যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আপনাকে ওই মেন্টালিটিটা থেকে বাইরে বের হয়ে চিন্তা করতে হবে যে কি কি করা যাবে। যেমন এক্সপ্রেস এন্ট্রিতে জব পাওয়াটা হলো 10 কয় পয়েন্ট, বেশি পয়েন্ট না, মানে একটা এমন ইম্পর্টেন্ট পয়েন্ট না। বেশিরভাগই মানুষ যারা আসে এক্সপ্রেস এন্ট্রিতে তারা জব ছাড়াই আসে। সো জব পাওয়াটা একদমই ইম্পর্টেন্ট না এক্সপ্রেস এন্ট্রির জন্য। মেইন জিনিসটা আপনার ইংরেজি স্কিলটা, আপনার পড়াশোনার স্কিলটা। এবং এরকমও হয় যেমন আমি কোনো জব ছাড়াই আসছি, এবং বেশিরভাগই মানুষ এক্সপ্রেস এন্ট্রিতে যারা আসে তারা কোনো জব ছাড়াই আসে। সো জবের চিন্তাটা বাদ দেন, কারণ ওটা খুব ডিফিকাল্ট। কানাডার বাইরে থেকে কানাডায় জব পাওয়াটা তারাই পায়, ধরেন যদি আপনি কোনো টেকনোলজিক্যালি মানে যদি ইঞ্জিনিয়ার হন, মানে কোডিং অর মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টাইপের কিছু হন, ইন্ডিয়াতে কাজ করে। ইন্ডিয়া থেকে অনেক আমি ইয়াং মানুষদেরকে আসতে দেখি যে তারা গুগল ফেসবুকে কাজ করতে বা মাইক্রোসফটে কাজ করতে আসছে, কিন্তু এটা তো আসলে সবার পক্ষে পসিবল। ঠিক আছে। সো তানভীর, ওখানে আমি আরেকটা অ্যাড করি যে আপনি যেটা কথা বললেন যে জব অফার পাওয়া। সো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা দেখতে হয় সেটা হচ্ছে ভ্যালিড জব অফার। তানভীর যেগুলো বলে যে টেক ফিল্ডের ক্ষেত্রে অনেকে হচ্ছে ওয়ার্কার ক্লাস ইমিগ্রেশনে আসেন। সো এটা হচ্ছে যে আপনি একজন হচ্ছে স্কিল ওয়ার্কার হিসেবে আসছেন, আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসছেন না। সো এর মানে হচ্ছে যে সেগুলো হচ্ছে আপনার কে আপনি অফার পাচ্ছেন এবং আপনি কানাডায় এসে জব করছেন, কিন্তু ওই জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি পরবর্তীতে আপনার এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। সবাই কিন্তু হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসে না। সো ওটা আরেকটা ফিল্ড যেটা আমরা আমাদের এই স্লাইডে অ্যাপ্লাই করি নাই, কারণ দেখা গেছে যে বাংলাদেশ থেকে এই বিষয়টা এতটা পপুলার না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এটা নিয়ে আরো একটু কথা বলা উচিত যে কিভাবে এই কাজগুলো করা উচিত। আমাদের একজন গেস্ট এসেছেন, দেখা যাক ওনার কোনো প্রশ্ন আছে কিনা। হাই একা, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনি আমাদেরকে শুনতে পেলে আপনি প্রশ্ন করতে পারেন। একা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো।
একা আপনি আপনি যদি না শুনতে পান তাহলে আপনাকে আমাকে হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আপনি একা? আমার মনে হয় আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই এবং আমরা আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাই, উনি যদি সময় হয় উনি প্রশ্নটা করবেন। ডেফিনেটলি। সো তো আরেকটা প্রশ্ন ছিল যে কোন প্রভিন্সটা ক্যানাডাতে থাকার জন্য বেস্ট? সো বেসিক্যালি কানাডাতে থাকার জন্য আসলে যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে সবাই অন্টারিওতে আসতে চায়, রাইট? টরন্টোর আশেপাশে, কারণ ওখানে অন্টারিও সবচেয়ে বড় প্রভিন্স, এটা ইংলিশ স্পিকিং প্রভিন্স, অনেক অনেক অপরচুনিটি ওখানে। কিন্তু যেটা জিনিসটা মনে রাখতে হবে যে অন্টারিওতে অনেক কম্পিটিশনও বেশি। সো অন্টারিওতে আসা মানে এত আসা যায়, ডেফিনেটলি আসা যায় না সেটা না, যে কোনো জায়গায় আসা যায়, এবং আসা অন্টারিওতে থাকাটা সবচেয়ে ইজি ইমিগ্রেন্টদের জন্য, কারণ ওখানে অনেক ধরনের অপরচুনিটি আছে। কিন্তু আসলে বেসিক্যালি অন্টারিওটা একটু ডিফিকাল্ট। আরেকটা জায়গায় যেখানে অনেক বেশি মানুষ থাকে মন্ট্রিয়ালে, কিন্তু মন্ট্রিয়ালে কেবেকের অন্যান্য সমস্যা আছে, ফ্রেঞ্চ জানতে হয়, ঝামেলা। আরেকটা হলো আমাদের ভ্যানকুভারে অনেকে আসতে চায় কারণ এখানে বরফ পড়ে না, বা বরফ খুবই কম পড়ে, ওয়েদারটা একটু মাইল অন্যান্য জায়গার থেকে, কিন্তু ভ্যানকুভারেও কম্পিটিশন অনেক বেশি। একটা জিনিস যেটা আজকাল ইমিগ্রেন্টরা অনেকে করছে, যেটা আমি অনেক বাংলাদেশি ইমিগ্রেন্টদেরকে দেখি, যে অ্যালবার্টা তারা চুজ করছে। অ্যালবার্টা একটু কনজারভেটিভ একটা জায়গা, কিন্তু অ্যালবার্টায় বাসা ভাড়া কম, খরচ কম, এবং অ্যালবার্টার গভর্নমেন্ট অনেক হেল্প করে, সেই জন্য অনেকে অ্যালবার্টা চুজ করে। অনেক অনেক নতুন, আমি কয়েকজন আমার ফ্রেন্ডদেরকে আমি যে কয়েকজনকে মেন্টর করেছি, এবং কয়েকজন আমার ফ্রেন্ডরা অ্যাটলান্টিক প্রভিন্সে এসেছে। মানে অ্যাটলান্টিক প্রভিন্স হলো যে ওদের হলো ছোট ছোট আইল্যান্ড আছে কিছু, বা মানে অ্যাটলান্টিক ওশনের দিকে যেই প্রভিন্স গুলো, ছোট প্রভিন্স গুলো, নিউ ব্রান্সউইকে অনেকে যাচ্ছেন ওখানে, কারণ ওখানেও বাসা ভাড়া কম, পড়াশোনার খরচ কম, যেমন ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়া থেকে অ্যাটলান্টিক ইউনিভার্সিটি গুলোর খরচ কম, সেগুলো চুজ করতে পারেন। মানে আপনার মেইন টার্গেটটা হওয়া উচিত ক্যানাডাতে কোনোভাবে আসা, রাইট? ক্যানাডাতে যদি আপনি আসতে পারেন তারপরে তো ইউ ক্যান মেক ইউর ওয়ে। মানে এমন ভাবে যদি চিন্তা করেন যে না আমি ভ্যানকুভার বা টরন্টো ছাড়া যাবো না, যেমন আমাদের কিন্তু প্রথমে আসার কথা ছিল যে জুবাইরের একটা এমন একটা ইউনিভার্সিটিতে হয়েছিল, খুব ছোট একটা গ্রামের একটা ইউনিভার্সিটি, ওখানে কিভাবে থাকতাম জানি না, কিন্তু ওখানে হলেও আমরা চলে যেতাম। থ্যাঙ্কফুলি জুবাইর এটাতে হয়ে গেছে বলে আমরা ভ্যানকুভারের মতো একটা বিউটিফুল একটা শহরে থাকতে পারি, কিন্তু আমাদের টার্গেট ছিল একসাথে আসা। তো আপনার টার্গেটটা আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, জুবাইর কি এখানে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ তানভীর, সো কানাডার অনেকগুলো জায়গা আছে। কানাডা তো একটা বিশাল একটা দেশ আয়তনের দিক থেকে। এক একটা প্রভিন্সের অবস্থা আলাদা। সো যেই সব জিনিস মানুষজন চিন্তা করে সেটা হচ্ছে অপরচুনিটি। ইমিগ্রেন্ট হিসেবে যখন আপনি আসবেন তখন কোন জিনিসগুলো চিন্তা করবেন, আপনার অপরচুনিটি কোথায়, আর ওয়েদার, আর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। সো তানভীর অলরেডি কিছুটা টাচ করেছে যে টরন্টো হচ্ছে একটা সবচেয়ে বড় শহর, এখানে অপরচুনিটি অনেক বেশি, এবং বেশিরভাগ ইমিগ্রেন্ট টরন্টোতে আসে। উইন্টারটা একটু বেশি হার্শ, কিন্তু কথা হচ্ছে যে মিলিয়নস অফ মানুষ টরন্টোতে থাকে। সো অনেকে মনে করেন যে এত ঠান্ডা আমি কিভাবে থাকবো, কিন্তু ঠান্ডার মধ্যেও তো মানুষ থাকে। সো ঠান্ডাটা আসলে কোনো ব্যাপার না, ঠান্ডাতে এখানে আহ, অতিক্রম করার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। ভ্যানকুভার ডেফিনেটলি এখানে বরফ পড়ে না, সো আমার জন্য ভ্যানকুভার হচ্ছে সেকেন্ড চয়েস। কারণ এখানকার ওয়েদার সুন্দর, এখানকার নেচার ইজ বিউটিফুল, এখানে অপরচুনিটি অনেক বেশি, এবং এটা একটা অন্যতম একটা বড় শহর। আম, কিন্তু ওইসব প্রোজ এন্ড কনস রয়েছে। এবং মন্ট্রিয়াল হচ্ছে একটা ফ্রেঞ্চ স্পিকিং একটা প্রভিন্সের একটা বড় শহর। আপনাকে যে ফ্রেঞ্চই জানতে হবে তা না, কিন্তু ফ্রেঞ্চ জানলে আপনার ক্ষেত্রে জব বা অন্যান্য অপরচুনিটি গুলো অনেক বেশি হবে, কিন্তু ফ্রেঞ্চ ম্যান্ডেটরি নাম, বিশেষ করে মন্ট্রিয়ালের মতো শহরে। এটা একটা হচ্ছে বাইলিঙ্গুয়াল একটা সিটি। সো ওইসব জিনিসগুলো চিন্তা করে আপনি আপনার ডেস্টিনেশনটা চিন্তা করতে পারেন। আপনি যদি প্রভিন্সিয়াল নমিনেশন পেয়ে আসেন, আপনি হয়তো বা অলরেডি রিসার্চ শুরু করেছেন প্রভিন্সিয়াল নমিনেশন নিয়ে, সো ওটা যদি পান আপনাকে ল্যান্ড করতে হবে ওই পার্টিকুলার প্রভিন্সে, এবং আপনার এই এক্সপেকটেশনটা থাকবে যে আপনি ওই প্রভিন্সে বাস করবেন, কিন্তু তার মানে এটা না যে আপনাকে ওই প্রভিন্সেই থাকতে হবে। আপনাকে হয়তো বা ল্যান্ডটা ওই প্রভিন্সে করতে হবে, এবং আপনি এর পরে যে কোনো জায়গায় আপনার নিজের মতো করে আপনার অবস্থাটা খুঁজে দেখেন। সো আপনি প্রথমে যেখানে আসুন, একটা ওপেন মাইন্ড নিয়ে আসুন, আপনি দেখেন যে সেটা আপনার জন্য বেস্ট হয় কিনা, তারপর চিন্তা করুন যে আপনি অন্য কোনো জায়গাতে মুভ করবেন কিনা। এবং এখানকার প্রত্যেকটা প্রভিন্স লাইক হচ্ছে এক একটা দেশ। সো কালচার আলাদা, যদি একই ভাষা একই একই ন্যাশনালিটির মানুষ, কিন্তু কালচার অনেক আলাদা, অপরচুনিটি অনেক আলাদা, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গায় বিভিন্ন।
আমাদের শহরে হয়তো বা 18টা ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়, টরন্টোতে হয়তো বা এটা আরো বেশি, 22টা বা 25টা হয়তো বা আলাদা আলাদা ছোট ছোট নেইবারহুড থাকে যেখানকার হচ্ছে প্রিডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। সো এটা অনেক মাল্টিকালচারাল। আপনার জন্য আপনার যে ভাইবটা কাজ করে সেটা আপনার পরবর্তী ধাপ। আমার মনে হয় আসাটা হচ্ছে প্রথম ধাপ, তারপরে চিন্তা করা যে আপনি কোথায় আপনার বেস্ট জায়গাটা। থ্যাংক ইউ তানভীর। একা আপনি যদি শুনতে পান আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন বা কিছু বলার থাকলে বলতে পারেন। আমি শুনতে পাচ্ছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আই এম জাস্ট ক্রসিং 50, ইটস টু লেট টু স্টার্ট দিস কাইন্ড অফ থিংস, বাট দেন এগেইন আই রিয়েলি ওয়ান্ট আ নিউ লাইফ। সো ওগুলো তার আমি যাই না, কি ট্রমা এন্ড এভরিথিং। সো এবং আমাদের বয়স যেহেতু আপনাদের থেকে আরো আমি সিনিয়র, সো ওই ট্রমা এন্ড অনেক কিছু, অনেক বুলিং এগুলো তো ছিলই। সো মানে স্পেশালি মাই এইজের লোকজনদের জন্য স্পেসিফিক কোনো সাজেশন অর কিছু অফার গাইডেন্স? ইয়া, সো থ্যাংক ইউ। আমি আপনার জাস্ট ইয়েটা একটু মিউট করে দেন যদি কথা বলা শেষ হলে, তাহলে হয় কি একো হয় না। ওকে। সো বেসিক্যালি থ্যাংক ইউ একা আমাদের সাথে জয়েন করার জন্য, এন্ড ধন্যবাদ আপনার এইজটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমাদের কমিউনিটিতে তো অনেক ডাইভার্স ডিফারেন্ট বয়সের, এবং ডেফিনেটলি বিদেশেও একটা সার্টেন এজের পরে ইট গেটস ডিফিকাল্ট। বাংলাদেশে তো ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট কুয়ার মানুষদের একটা বয়সের পরে থাকা। কিন্তু আমার মনে হয় কি যে আসলে ওটা ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে তো কখনোই, মানে আমাদেরও তো বয়স অনেক কম্পেয়ার টু যারা ধরেন 20 বছরে আসছে, অনেকে 20 বছরে এখানেই মানে আন্ডার গ্রাজুয়েট করতে আসে বা মাস্টার্স করতে আসে, ওদের লাইফটা তো ডেফিনেটলি অনেক ইজি আমাদের থেকে। আমাদেরও আসার পরে অনেক ধাক্কা খেয়ে আমাদেরকে শিখতে হয়েছে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করি যে আসলে লাইফ একটা, সো এই লাইফটাকে যদি আমরা মানে নতুন কিছু না করি তাহলে কি করলাম, ঠিক আছে? সো আমি আপনাকে বলবো যে আপনি হাল ছেড়ে দিয়ে না, আপনি এলিজিবিলিটি ক্যালকুলেটরটা ইউজ করেন, করে দেখেন যে আপনি এলিজিবিলিটিতে কোন অবস্থায় আছেন, রাইট? মানে এটার ব্যাপারে জানতে আপনার কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে, আপনি বা 10 মিনিট লাগবে, আপনি একটা আইডিয়া পাবেন যে আপনার আসলে কি আপনার পয়েন্ট আছে, আপনি কি এলিজিবল। তারপরে মানে এতে কিন্তু খরচও নাই কোনো, মানে ইটস অল ফ্রি। মানে অ্যাকচুয়ালি অনেকটা কাজ ফ্রিতে করা যায় বিফোর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তো আমি আপনাকে যেটা বলবো যে ওইভাবে যদি আপনি চিন্তাটা, মাইন্ডসেটটা যদি চেঞ্জ করে এভাবে চিন্তা করেন যে না আমি ট্রাই করে দেখি, আমি জাস্ট ইনফরমেশনের জন্য এলিজিবিলিটি ক্যালকুলেটর ট্রাই করে দেখছি, তাহলে আমার মনে হয় আপনি একটু ইনফরমেশন পেতে পারবেন যে আসলে আপনার অবস্থাটা কোথায়, যে আপনি কি এলিজিবল কিনা বা হলেও কিভাবে করতে পারেন সেটা আপনি দেখতে পারবেন। জুবাইর কি কিছু বলতে চাচ্ছেন? তানভীর, যেটা আপনি বললেন যে আসলে এটা কখনোই টু লেট না। আমাদের লাইফটা তো একটা চলে যাবে এবং যাচ্ছে। তো ডেফিনেটলি আমাদেরকে ওই মেন্টাল অবস্থায় আসতে হবে আসলে যে ইমিগ্রেশন প্রসেসটা কিন্তু একটা একটা ধাপ, রাইট? সো একটা হচ্ছে আমরা একটা জায়ান্ট একটা লিপ নিচ্ছি। সো ওইটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত কিনা, আমরা আমাদের নিজ দেশ, নিজ কানেকশন, নিজ ফ্যামিলি সবকিছু থেকে যে যাব। সো আমার মনে হয় ওই জায়গাতে যদি আমাদের প্রথম চিন্তাটা নিয়ে আসতে পারি তাহলে আমরা এই ধাপটা নিতে পারবো। এবং আমি দেখেছি যে অনেকেই 50-60 বছর বয়সেও ইমিগ্রেন্ট হয়ে আসছেন কানাডাতে। এটা ডেফিনেটলি একটা পার্সোনাল একটা ডিসিশন। সো এগেন এটা ডেফিনেটলি আপনার একটা বিষয়। কালচারালি বাংলাদেশ এবং কানাডা অনেক ডিফারেন্ট। এখানে যেমন অনেক ধরনের কোয়ালিটি অফ লাইফ ডেফিনেটলি অনেক অনেক বেশি বেটার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজেদের মতো কমিউনিটিটা খুঁজে পাওয়াটাও কিন্তু অনেক ইজিয়ার, স্পেশালি বড় শহরগুলোতে। কিন্তু ছোট শহরগুলোতে হয়তো বা জীবনটা একটু অনেক ডিফারেন্ট। মানুষরা অনেকটা হয়তো বা সেলফ সেন্টার্ড এখানে বাংলাদেশের হচ্ছে। সো উইচ ইজ ভেরি গুড যে আমাদের নিজেদের লাইফ নিজেদের মতো করে কাটানো, কেউ আমাদের কেউ বিরক্ত করতে আসছে না। কিন্তু ওই জিনিসটা যে বন্ধু তৈরি করা বা নতুন করে কাউকে চেনা, এটা যে কোনো বয়সের ইমিগ্রেন্টদের জন্য একটা হার্ড। সো ওই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সো এগুলো একটা আমার মনে হয় পার্সোনাল লেভেলে কিছু ডিসিশন।
সো ওই জিনিসটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয়। থ্যাংক ইউ তানভীর। ওয়েলকাম। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে একজন আমাকে বলছেন যে আপনি পার্সোনালি এমপ্লয়ারের সাথে কথা বলার চেষ্টা করছেন, আপনাকে সে স্পন্সর করবে কিনা। এটা কিন্তু খুবই রেয়ার সিচুয়েশনে হয়। আমার মনে হয় বেশিরভাগই মানুষের আগে নিজে পিআর এর ব্যাপারে মানে ইনফরমেশনটা এক্সেস এন্ট্রির ব্যাপারে ক্যালকুলেটরটা ইউজ করা, দেখা নিজের নাম্বার কত আছে এগুলো আগে চেক করা, তারপরে আপনি নেক্সট স্টেপে আপনি হলো মানে এমপ্লয়ারের কাছে যেতে পারেন। কিন্তু আসলে এমপ্লয়াররা এরকম অনেক মেইল পায়। ধরেন আপনি একটা মেইল পাঠাচ্ছেন এমপ্লয়ারকে, পুরো পৃথিবীর মানুষ তো আসতে চায় কানাডাতে, মানে সবাই তো সবাই ধরেন এমপ্লয়াররা তো অনেক মেইল পাচ্ছে, তো ওই মেইলগুলো আসলে স্প্যামেই থেকে যায়, কেউ ওই মেইলগুলো হয়তো চেকও করে না। এর থেকে বেটার আপনি টুলটা ইউজ করেন, করে দেখেন আপনার কি অবস্থা এবং কিভাবে আপনি নিজে নিজে এলিজিবল হতে পারেন। আর আরেকটা জিনিস আমি ইয়ে করি যে হ্যাঁ, একা আপনি জিজ্ঞেস করতে পারেন। একা আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনি নিজেকে আনমিউট করে প্রশ্নটা করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন। একা আমরা এখন শুনতে পাচ্ছি, আপনি কথা বলতে পারেন। ওকে, সরি। না, প্রথমত থ্যাংক ইউ তানভীর এন্ড জুবায়ের যে আপনারা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। এখানে যেটা আরেকটা খুব ভীষণ প্রবলেম যে এখানে বন্ধুও পাওয়া যায় না যে আপনি কার সাথে শেয়ার করবেন, কথা বলবেন। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট স্টেপ যে আপনারা যেটা করছেন, আমার মনে হয় এটা অনেক হেল্প করবে এখানে। এবং আমার বিষয় যেটা বললেন, ডেফিনেটলি আমি কোয়েশ্চেন করছি, আসতে চাই বলে, সেইটা তো ডাউট নাই। সেজন্য ওটা বাদ দিয়ে স্ট্রেইট যদি আমি বলি যে কি করে আসলে আমি আমার জন্য স্পেশালি মাই এইজ সেটার জন্য সেটার জন্য আমি আপনাদের গাইডেন্স চাই। আর আমি কি আপনাদের যে মেন্টরশিপ এরিয়া আছে ওটাতে কোনো এজ লিমিট আছে কি? বোধহয় নাই। সো ক্যান আই অ্যাপ্লাই ফর দ্যাট অলসো? হ্যাঁ, ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমাদের লিমিট নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ একা আমাদের সাথে জয়েন করার জন্য। ডেফিনেটলি আর আমার মনে হয় এজের ব্যাপারটা ওটা একটা মেন্টাল একটা অবস্টেকেল, ওটার বাইরে বের হয়ে এসে আপনি যদি চিন্তা করেন, ডেফিনেটলি আমার মনে হয় পজিটিভ থাকলে অনেক কিছুই পসিবল। আমরাও ইমাজিন করি নাই যে আমরা এখানে এসে এরকম থাকতে পারতাম, কিন্তু আমরা কষ্ট করে গিয়েছি এবং পজিটিভ থেকেছি, এটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের প্রেজেন্টেশনের লাস্টে চলে আসছি। আমি জাস্ট একটু সবাইকে বলতে চাই আরেকবার, কুয়ার মানুষদের এটা জানা দরকার যে আপনারা সবাই ভালোবাসার প্রাপ্য, আপনারা ওয়ার্দি অফ লাভ। নিজেকে ভালোবাসবেন, লাভ ইয়োরসেলফ। কারণ আপনি যদি নিজেকে, যেটা রূপল বলে এবং আমি এটা অনেক বিশ্বাস করি, যে আসলে আমাদেরকে তো কেউ ভালোবাসে না, আমাদের নিজেদের বাবা মারাই অনেক সময় আমাদেরকে ভালোবাসে না। সো আমরা যদি আমাদের নিজেদেরকে না ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবে? সো নিজেকে ভালোবাসতে হবে। কারণ আপনি আপনার মাথার মধ্যে, আপনার বডির মধ্যে, আপনার সাইকের মধ্যে যদি আপনি নিজেকে ভালোবাসেন, আপনার এনভায়রনমেন্টটাও যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন বা লাইফের সামনে আগাতে পারবেন। আর সবসময় পজিটিভ থাকেন, প্লিজ স্টে পজিটিভ। পজিটিভ ছাড়া কোনো লাভ নাই, মানে নেগেটিভ হয়ে একটা নেগেটিভ স্পাইরালের মধ্যে যে বা নেগেটিভ মানুষজনের সাথে থেকে লাইফের সামনে কিছু করা আসলে ডিফিকাল্ট। পজিটিভ থাকেন, যারা আপনাকে পজিটিভ কথা বলে, যারা কোনো কিছু ফেসবুকে লিখলেই সাথে সাথে একটা নেগেটিভ কিছু কমেন্ট করে যে এটা ভুল, এটা কেমন করে করলা, সেই ধরনের মানুষকে আমি একটু অ্যাভয়েড করি। কারণ আমি আসলে পজিটিভ মানুষ, আমি চাই যে হ্যাঁ আমি ট্রাই করবো, ফেল করলে কি আছে, ট্রাই করে যাবো। ঠিক আছে, আমি সেরকম একটা লাইফ কাটাচ্ছি। আর সবাই মনে রাখবেন যে আপনারা ইউনিকর্ন। আপনারা বাংলাদেশে যদি কুয়ের হিসেবে বাস করতে পারেন, তাহলে মানে এমন কিছু নাই যে আপনারা করতে পারেন না। সো ডোন্ট লুজ হোপ, নিজেকে ভালোবেসে যান। সবার জন্য অনেক ভালোবাসা। আর জুবাইর যদি কিছু বলতে চায়, আমি পায়ে বলছি সবাইকে লটস অফ লাভ। সবাই ভালো থাকেন। খোদাহাফেজ। আবার কথা হবে। থ্যাংক ইউ তানভীর আজকের প্রেজেন্টেশনটা করার জন্য। ডেফিনেটলি আমরা চেষ্টা করেছি যে কিছু মেইন পয়েন্ট, এগেন এটা হচ্ছে কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন না, আমরা কোনো প্রফেশনাল ইমিগ্রেশন কনসালটেন্টও না, এবং আমরা হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে আমরা হয়তো বা কোনো প্রফেশনাল কোনো তথ্য দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে এবং আমরা যেসব দেখেছি এবং যেসব শুনেছি সেসব থেকে আমরা এটা তৈরি করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ তানভীর টু
take the whole thing like up, and it's really really অনেক বড় একটা কাজ which you have done. সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সেশনগুলোতে আজ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমাদের পরবর্তী সেশনটা 25 তারিখে আমরা হায়ার স্টাডি ইন কানাডা সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো ওখানে অনেক কিছু বিষয় নিয়ে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, এবং পরবর্তীতে আমরা আরো অন্যান্য বিষয় প্রপোজাল রাইটিং বা রাইট আপ এবং নেটওয়ার্কিং এসব বিষয়ে আলোচনা করব হয়তো এই প্রেজেন্টেশনে। এবং এই প্রেজেন্টেশনটা আমাদের সমতা ফাউন্ডেশনের বাংলাদেশি কুইয়ার মেন্টরশিপ প্রজেক্টের একটা অংশ। সো এটা হচ্ছে ইনফরমেশনের মতো, এবং আপনারা যদি কোনো বিষয়ে যদি আপনাদের গাইডেন্স দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সমতা ফাউন্ডেশন ফেসবুক পেজে বিস্তারিত পাবেন কিভাবে অ্যাপ্লিকেশনটা পাঠাবেন এবং আমাদেরকে ইমেল করবেন। আমরা প্রথম ধাপটি অলরেডি শুরু করেছি, এবং এই জন্য আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো। ইমিগ্রেশনের বিষয়ে আমরা কি কি বিষয় নিয়ে কাজ করতে পারবো, আমরা আজকে প্রেজেন্টেশনে যেসব ধাপগুলো দেখেছেন ওই ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা অংশ করছেন যেখানে আপনারা হয়তো বা আরেকটু এক্সট্রা তথ্য চাচ্ছেন কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না, বা আপনাদের আরেকটু গাইডেন্স দরকার বা আরেকটু অভিজ্ঞতা কারোর সাথে শেয়ার করতে চান, সেগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আপনি এই মেন্টরশিপ প্রজেক্টে অংশগ্রহণ করুন। আর অন্যান্য দেশে কখনোই হাল ছাড়বেন না। কানাডা ছাড়া অন্যান্য অনেক দেশ রয়েছে। কানাডা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স একটা দেশ যেখানে আমরা ডেফিনেটলি আমরা জানি যে কানাডা একটা গ্রেট এবং ওয়েলকামিং কান্ট্রি ইমিগ্রেন্টদের জন্য। কানাডার অনেক সমস্যা রয়েছে, ইন্ডিজিনাস মানুষদের হচ্ছে তাদের যেই তানভীর প্রথমে যেটা বললো যে এটা হচ্ছে আসলে ইন্ডিজিনাস মানুষদের দেশ, সেখানে হচ্ছে আমরা এখানে সেটেলার। সো কানাডার অনেক সমস্যা রয়েছে, কিন্তু সেই সাথে কানাডা ইমিগ্রেন্টদের জন্য অনেক ওয়েলকামিং এবং অনেক অপরচুনিটি রয়েছে। সো কানাডা ডেফিনেটলি আপনার লিস্টের একটা দেশ থাকা উচিত, এবং সেই সাথে অন্যান্য দেশগুলো নিয়েও চিন্তা করেন। এবং আপনার যদি অন্যান্য দেশ ইমিগ্রেশন নিয়ে চিন্তা করছেন এবং যদি কোনো মেন্টরিং দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং অনেক শুভেচ্ছা। প্লাস্টিক বারবি আমাদের সম্পর্কের সূচনা 2014 সালে বাংলাদেশে। আমরা কানাডায় একসাথে আসি 2016 সালে আলাদা আলাদা সময়, আর আমরা বিয়ে করি 2017 সালে, আর আমরা ম্যারিড হচ্ছে 3 বছর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাইকে ভালোবাসা, লটস অফ লাভ, ভালো থাকবেন, নিজে টেক কেয়ার করবেন, বাই। সামনের ফ্রাইডেতে আবারও দেখা হবে।